হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের দোয়া। আপনারা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। পুরাপুরি সুস্থ হয়েছেন? না, ডেঙ্গুর পরে একটু অসুস্থ বলতে কি একটু উইকনেসটা রয়ে গেছে আর কি। হ্যাঁ, উইকনেস তো প্লাটিনেট আস্তে অনেকদিন আস্তে, থাকে। জি জি, প্লাটিনেটটা আস্তে আস্তে বাড়তেছে। তো ভাবলাম আপনাদেরকে অনেক দিনই ওয়েট করে রাখা হলো, তাই না? না, এটা তো এখন বিপর্যয় হয়েছে, কি করার। জি, আপনাদের কি অবস্থা? আপনার আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তো সুস্থই আছি। সারা বাংলাদেশের প্রভাবটা অনেক বেশি বাড়ছে। হ্যাঁ, সবাই একটু সাবধানে থাকবেন। গত বছর আমার ছোট ভাইয়ের হয়েছিল। ওর এরকম আপনার জ্বর তো 7 দিনই সেরে গেছিল, বাট আপনার ওই আহ, যে উইকনেসটা থাকে, উইকনেসটা থেকে রিকভার হইতে প্রায় 10 থেকে 12 দিন লাগছিল আর। আচ্ছা আচ্ছা, ঠিক সালাম আছে। আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই কবে সুস্থ হবে? এই তো ভাই, আপনাদের দোয়া। সুস্থ ডেঙ্গু তো হয়ে ভাই গেলাম। আমারও হয়েছিল। আপনারও আপনারও? হ্যাঁ, অনেক আগে অবশ্যই ও আচ্ছা আচ্ছা, আমার প্লাটিনাম কত নাম নয়েজ ছিল? আসতেছে প্রচুর, কারো এখান থেকে জানা। নয়েজ আসছে না। হুম। আতর রহমান ভাইয়ের কাছ থেকে আসতেছে সম্ভবত। ফ্যান চলতেছে তো ভাই, এই কারণে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, সমস্যা নাই। আপনার ক্লাসগুলো ভাই কন্টিনিউ হবে রক্তের ইনশাআল্লাহ। প্লাটিনাম কত ছিল আপনার ভাই সর্বশেষ? ও আচ্ছা, প্লাটিনেট তো লাস্ট আমার নাম ছিল 1,44,000-এর মতো ছিল লাস্ট। তাহলে তো বেশি নাম। নামে নাই ভাই, বেশি নামে জি নাই। জি জি। জি, আমার 34,000 আসছিল ভাই শুধু 34,000? মাত্র। জি জি তাহলে তো আপনি খুবই উইক ছিলেন মনে হয়। জি। যাক, আল্লাহ মাফ মানে করে দিছে। জি, মরার আগে তো ফেরত আইছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এ তো আরেকটা খুবই নাম শেষ। ভয়াবহ অবস্থা চলে এসেছিলেন আপনি। না, আমার মানে ডেঙ্গু এই ডেঙ্গু আপনার ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মে বলে আরো ডেঞ্জারাস বেশি হয়, ক্ষতি বেশি সেকেন্ড হয়। টাইমে না? জি জি। তো আমার ওয়াইফেরও হয়েছিল গত বছর সেম টাইমে। আর এই বছর আমার হলো আর কি এরকম টাইম। তো আগে থেকেই উপসর্গগুলোর সাথে একটু পরিচিত ছিলাম। তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। বাকিটা তো আল্লাহর উপরে। যাক, আলহামদুলিল্লাহ আপনার বেশি কোনো ক্ষতি হয় নাই, এটাই আল্লাহ শুক্রিয়া। জি, আর দোয়া করি আপনারা সুস্থ থাকেন, আপনার ইনশাল্লাহ ফ্যামিলি সবাই ইনশাল্লাহ। সুস্থ থাকুক। তবে ঢাকা থাকলে ডেঙ্গু আপনার হবেই, এটা হ্যাঁ মাপ হ্যাঁ, নাই। আর টেনশন এটাই। ঢাকাতে এটাই খুব বড় ধরনের সমস্যা। আর কি বলা যাবে? ওইটাই, একটু সাবধানে চলাফেরা করে। তো আপনাদের যাতে ক্লাস কতদূর পর্যন্ত করা হয়েছিল? আমাদের ফটোশপের ক্লাস আমাদের ছিলাম, তাই না? ফটোশপের মানে ফার্স্ট জি জি জি, দেখছিলাম মনে হয়। 11 নম্বর পর্যন্ত করা হয়েছে ক্লাস। 11 নম্বর পর্যন্ত করা হয়েছে। আপনাদের একটা এক্সাম হওয়ার কথা, বা ঠিকঠাক যাওয়ার কথা আর কি। 10 নম্বর ক্লাস পরে একটা করে এক্সাম হওয়ার কথা। এইচএম তো আচ্ছা। নেয়ার কথা ছিল, বাট আপনি তো অসুস্থ হয়ে গেলেন, তারপরে হ্যাঁ নেওয়া হ্যাঁ, হয়নি। আনফর্চুনেটলি আর কি। জি জি। তারপরে কিন্তু আমি ডেঙ্গু অবস্থায় সেমিনারটা অ্যাটেন্ড, আপনার কি সেমিনার ছিলেন কেউ? মনে হয় না। আমি না, পরের দিন করার দেখছিলাম নাই। ভাই। আচ্ছা আচ্ছা। আমি ওই অবস্থাতেই সেমিনার অ্যাটেন্ড করছিলাম, সেমিনার নিয়েছিলাম। ওখানে বলছিলেন অবশ্যই। যে একটা সেমিনার হওয়ার কথা ছিল। আতাউর রহমান ভাইয়া, আপনার ওইখান থেকে নয়েজ আসতেছে প্রচুর। নয়েজ আসতেছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা কিন্তু অনেক দূরই আগাইছি, যেহেতু আমরা ফটোশপ পর্যন্ত চলে আসছি, মানে আমরা অনেক দূর আগাইছি। আমরা ভিডিও মেক করতে পারি আলহামদুলিল্লাহ। আমরা এখন থাম্বনেলটাও ক্যানভা তো শেষ করা হয়েছে। ক্যানভা দিয়ে মোটামুটি মেক করতে পারি। আর ফটোশপটা তো শিখছি। ফটোশপটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, তত ভালো আপনি এখানে পারফেক্ট হবেন আর কি। আর সবাই তো চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন না, যে যার মতো করে?
সবাই পারফেক্ট নিশ নিয়ে রিসার্চ করে কি চ্যানেল তৈরি করছেন? চ্যানেল তো আহ, আগেই ক্রিয়েট করা ছিল না। আগেরই ক্রিয়েট করা ছিল, ওকে। তো চলো আমি আমরা দুইটা ফটোশপটা করছি ভাইয়া, দুইটা করছেন, ওকে, চমৎকার। একটা আমার জন্য একটা আমার ওয়াইফের জন্য। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তো আমরা স্টেপগুলোতে আগাচ্ছিলাম এরকম ভাবে যে আহ, একের পর এক মানে ধারাবাহিকতাটা বজায় রাখছিলাম। তো থাম্বনেলটা হয়ে যাওয়ার পরে আমাদের থাকবে হচ্ছে টাইটেলটাকে রিসার্চ করা, ট্যাগ টাইটেল। এই ট্যাগ টাইটেল রিসার্চ হয়ে গেলে আপনাদেরকে বলবো যে আপনারা আপলোড শুরু করে দেন। অ্যাট দ্য সেম টাইম চ্যানেলটা একটু বয়স হতে থাকুক, মানে আপনার ইউটিউব চ্যানেলের একটু বয়স হলে ভালো হয়, অ্যাটলিস্ট 1 মাস বয়স হলে একটু ভালো হয়। আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো দেখি যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, কী কী করছেন। সবটাই তো ঠিক ইয়ে করতে পারলাম না ভাইয়া, জীবনে করতে পারবো। ইউটিউবটা কিন্তু মজার একটা জিনিস ভাই, যদি আপনারা এখান থেকে একবার আহ, আলহামদুলিল্লাহ যদি মনিটাইজেশন পেয়ে যান, দেখবেন যে খুব ভালো লাগবে তখন কাজগুলো করতে। শু- মনিটাইজেশন নিয়ে একটা কোশ্চেন ছিল আর কি। জি। তো এটা আপনার ফেসবুকে দেখলাম, মানে এখন শুধু অ্যাড আসে, যেহেতু ইউটিউব নিয়ে কাজ করতেছি, ফেসবুক জানি কিভাবে বোঝে আল্লাহ জানে। তো ওই সামনে শুধু অ্যাড আসে যে এত টাকায় মনিটাইজেশন, 3,000 টাকায়, 4,000 টাকায়, 2,000 টাকায়। এইগুলা কেমনে কি করে? এইগুলো ফেক ভাইয়া, এগুলো হচ্ছে যে তারা অনেকে আছে হচ্ছে আপনার অসাধু আপনার নাটক বা দেখা যাচ্ছে যে কপিরাইট কন্টেন্ট আপলোড করে জি জি। কাজগুলো করে, তারপরে চ্যানেলগুলোকে বিক্রি করে দেয়। না, বিক্রি করে বলতে ওইটা না, মানে আমার চ্যানেলই তারা মনিটাইজেশন করাই দিবে, ও এটা কি মনিটাইজেশন পসিবল নাকি? মনিটাইজেশন করে দিবে না, দেখবেন যে এখানে লেখা আছে শুধু সেট আপ। না, সেট আপ না, আপনার ওই একদম মনিটাইজেশন আপনার এই যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 ও আচ্ছা আচ্ছা, সাবস্ক্রাইবার, 1,000 সবকিছু ওরাই সাবস্ক্রাইব। করে দিবে। মনিটাইজেশন দেওয়ার পরে ওদের টাকা পেমেন্ট করতে হবে, আগে না। এটা এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, কারণ এগুলো যদি কোনো ভালো ট্রাস্টেড কোম্পানি পেয়ে যান বা ট্রাস্টেড কেউ পান আসলে, তাদের কাছ থেকে নেওয়া যেতে পারে সার্ভিসটা। এটা হয় কি আপনারা, ওরা হচ্ছে যেরকম সাইবার ক্যাফ আছে না, জি জি। তো ওদের পার্সোনাল অনেকগুলো এরকম কম্পিউটার বা এরকম কম্পিউটার সাইবার ক্যাফ থাকে, সেখানে নিজেরাই নিজেদের ভিডিওগুলো দেখে, হ্যাঁ। আপনার হুম। ভিডিওগুলোকে আপলোড করে বিভিন্ন আইপি কানেক্ট করে আর নিজেরা নিজেদের ভিডিওগুলো দেখে। এবং ইউটিউবে তো আপনার সাবস্ক্রাইবার নিজে নিজে করা যায়, নন ড্রপ। নিজে নিজে করা যায় বলতে একটা চ্যানেলের আন্ডারে আপনার 50টা করে চ্যানেল ক্রিয়েট করা যায়, সাব চ্যানেল। তো দেখা যাচ্ছে যে তার কাছে যদি আপনার অ্যাটলিস্ট 10টা জিমেল থাকে, তো 10টা জিমেল দিয়ে 1,000টা সে আপনার সাবস্ক্রাইব করে দিতে পারে আপনাকে, ও নন ড্রপ। আচ্ছা। তো এটার সমস্যা হচ্ছে এটা একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্টটা বলতে এটা ইউটিউবে যখন অ্যালগোরিদম আপনাকে চেক করবে, হয়তো আপনাকে শুরুতে মোটিভেশন দিয়ে দিবে, পরে আপনাকে স্প্যামিংয়ে ফেলা দিবে আর কি, যে আপনার চ্যানেলটা দেখবেন গ্রোথ হচ্ছে না, ভিডিওতে ভিউ আসবে না, আস্তে আস্তে ডাউন হয়ে যায়। রিজনটা হচ্ছে সাবস্ক্রাইবার, আমাদেরকে কারা সাবস্ক্রাইব করে, বা আমরা যদি আমাদের নিজেদের প্রসপেক্টরস থেকে একটু দেখি, আমরা কখন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করি? যখন সেই চ্যানেলের ভিডিওটা আমার পছন্দ হয়, আমি মনে করি যে না আমি এই চ্যানেলের ভিডিও আরও দেখতে চাই, তখনই না একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করি, তাই না? তো রেশিও অনুযায়ী যদি আমার 1,000 বা 1,00,000 ভিউ হয়, 1,00,000 ভিউ থেকে আশা করা যেতে পারে লং ভিউ থেকে, সেখান থেকে 10 থেকে 12টা সাবস্ক্রাইবার হবে। চিন্তা করেন যে 1,00,000 ভিউ, 10 থেকে 12টা সাবস্ক্রাইবার, আর সেখানে তারা হচ্ছে যে ভিউ তো নিজেরাই ভিউ করবে এবং নিজেরাই সাবস্ক্রাইব করবে। তো ওই রেশিওটার সাথে যখন ইউটিউবে ম্যাচ হয়ে যায়, তখন ইউটিউব বোঝে যে না আপনি কোনো একটা মেথডে সাবস্ক্রাইবটা গ্রো করছেন, পরবর্তীতে সেই রকমের ভিউ না আসলে আর আপনার ভিডিওটাকে রিচ দিবে না। আমার কাছে 1,000 সাবস্ক্রাইবার আছে ফর এক্সাম্পল, 1,000 সাবস্ক্রাইবার আছে, তার মানে আমি যদি এখন ভিডিও ছাড়ি অ্যাটলিস্ট 100 ভিউ আমার দেখবে, এটা ন্যাচারাল। 1,000 সাবস্ক্রাইবার আছে, আমি একটা ভিডিও পোস্ট করলেই 100টা ভিউ আমার আসবে, এটা ন্যাচারাল। আর যদি এটা আমার কেনা হয়, মানে আমি নিজেই যদি 1,000টা মেইল ক্রিয়েট করে বা সাব যেভাবে হোক আমি একটা নিজে নিজেকে সাবস্ক্রাইব করি, তাহলে কি আর 1,000 ভিউ আসবে, 100 ভিউ আসবে? তখন কিন্তু সেটা আসবে না। ওই জায়গাটাতে ইউটিউব বুঝে যাবে যে না আপনার সামথিং রং।
তো এখান থেকে দূরে থাকা ভালো। এটা কখন করার দরকার বা আপনি কখন করতে পারেন? এটা করতে পারেন হচ্ছে যে আহ, ইউটিউবের কিছু বলেছিলাম না যে মানে একটা ফোকাস নিয়ে এক একজন কাজ করে। কারো ফোকাস থাকে যে আমি শুরুতে সাবস্ক্রাইবার দেখাবো, শুরুতে একটু ভিউ দেখাবো, আমার অ্যাডসেন্সের দরকার নাই, আমার মানে একটু নাম ডাক থাকলে হলো, এটার মাঝে একটা কোম্পানি, এটা থাকলেই হলো। বা হয়তো আমার এখন ভিউ আসা শুরু হয়েছে, আমার প্রতিদিন ভিউ আসতেছে, 10টা ভিউ আসতেছে, 2টা সাবস্ক্রাইবার হচ্ছে বা একটা সাবস্ক্রাইবার হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি আরও কিছু সাবস্ক্রাইবার নিচ্ছি, এরকম করে তখন নিতে পারেন, তখন আমার একটা ব্যালেন্স থাকবে। নতুন চ্যানেলে এগুলো না করাটা ভালো। ওকে, এটা আশিক ভাই করেছেন তাই না? না, আসিফ জি ভাই ভাইয়া। করেছেন। আসিফ ইকবাল ভাই, ভালো হয়েছে। এই এই ধরনের টেক্সট যেগুলো থাকে, এই টেক্সটগুলো আমরা টেক্সট নিয়ে একটু সচেতন থাকবো, কারণ টেক্সটটা খুব বেশি ইম্পর্টেন্ট। টেক্সটটা ভালো হয়েছে, কিন্তু এই ধরনের টেক্সট হচ্ছে সার্টিফিকেটে বেশি ব্যবহার হয়। হ্যাঁ, সার্টিফিকেট বেস টাইপ বা আপনার অফিসিয়াল কোনো ডকুমেন্ট টাইপ, ওইগুলোতে বেশি ব্যবহার হয়। আমরা আজকে দেখব যে কীভাবে আমরা থার্ড পার্টি সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারি, বাংলা এবং ইংরেজি দুটোতেই, ফটোশপে। আর মোটামুটি ভালো করেছেন আপনি, ম্যানিপুলেশন করেছেন, ভালো হয়েছে এটা, ফিনিশিংটা। আচ্ছা, এটা ভালো হয়েছে। আচ্ছা, এটা ভালো করেছেন। এই থাম্বনেলটা বেশি আপনার ভিউ পাবে যদি আপনি পলিটিক্স নিয়ে এখন নিউজগুলোকে মেক করেন, রোস্টিং জাস্ট পারপাসে ফান এগুলো। করার জন্য। জি জি। আচ্ছা, আর কেউ আপলোড করেননি না অ্যাসাইনমেন্ট? আমার তো এটাই কাজ করছে না, ফটোশপটাই। অনেকে হয়তো জানেই না যে ক্লাস যে আবার রিস্টার্ট হয়েছে, ক্লাসে শুরু হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আস্তে আস্তে করি। তো ফটোশপের আজকের ক্লাসটা হবে, আমরা দেখব যে কীভাবে সুন্দর সুন্দর ফন্ট আমরা ইনস্টল করতে পারি। ডিএ ফন্ট, অনেকে আবার এটাকে বলে দা ফন্ট, আরটা হচ্ছে লিপিঘর। দুটো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে পেয়ে যাবেন। প্রথমে যেটা দিলাম লিপিঘর, এটা বাংলা ফন্টের জন্য, আর এটা হচ্ছে ইংলিশ ফন্টের জন্য। ভাইয়া এটা কিন্তু নোটপ্যাডে দিয়ে ওই পাওয়া যায় না কিন্তু। হ্যাঁ, নোটপ্যাডে পেয়ে যাবেন। এখন দেখেন এখানকার ফন্টগুলো দেখেন কত সুন্দর, তাই না? আচ্ছা, এই যে সাইটটা রয়েছে ডিএ ফন্ট বা দা ফন্ট, স্পেলিংটা দেখেন এখানে, তাহলে বুঝতে পারবেন। তো এইটার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এখানে ফেস্টেবল ঘিরে কাজগুলো করতে পারবেন। ধরেন আমার এখন হরর দরকার, আমি ভৌতিক কোনো সিরিয়াল তৈরি করছি বা ভৌতিক কোনো থাম্বনেল তৈরি করতে পারছি, তো এখানে দেখবেন লেখা আছে হরর, ক্লিক করলে চলে আসবে সব হরর রিলেটেড সব স্টাইলগুলো। আগে থেকেই আপনার টেক্সটে একটা ভীতির মানে কারণ ঘটবে আর কি, দেখেই মনে হয় একটা হরর হরর ফিল আসবে। ধরেন তারপরে যদি আমরা কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করি, তো ক্লায়েন্টের যে অনেক ফেস্টিভ্যাল যেসবগুলো থাকে, তাই না? এখানে দেখেন হলিডেগুলো রয়েছে, ভ্যালেন্টাইন্স ডে রয়েছে, হ্যালোইন রয়েছে। হ্যালোইন চলছে আপনার অক্টোবর 31 অক্টোবর থেকে আপনার হ্যালোইন শুরু হয়। হ্যালোইনটাও কিন্তু আপনার কিছুটা আপনার স্পুকি বা একটু হরর টাইপ এরকম পামকিন টেক্সটগুলো থাকে। ধরেন মনে করেন যে আপনার সিগনেচার বেস বা হ্যান্ড রাইটিং টাইপ দরকার হয় আমাদের, চিকন ফন্ট, এই যে এ ধরনের স্টাইলটা। তো আমরা যখন থাম্বনেল তৈরি করব, আর থাম্বনেলটার সময় যখন টেক্সট ব্যবহার করব, চেষ্টা করব একটু মোটা বা একটু বোল্ড টাইপ ফন্ট নেওয়ার জন্য। তো যে এই সাফারি ফন্টটা, এই ফন্টটা খুব চলে, এইগুলো এরকম বোল্ড টাইপ, কোকা কোলার লেখার টাইম এটা চলে খুব বেশি, তাই না? এই ফন্ট চলে বেশি এগুলো। তো এর মধ্যে থেকে যে কোনো ফন্ট আপনার যেটা পছন্দ হচ্ছে, আমি ধরে নিচ্ছি আমার এই ফন্ট পছন্দ, ফর এক্সাম্পল এই পাশে ডাউনলোডে ক্লিক করব, খুব সহজ ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট, দেন আবার ভেতরে এসে ডাবল ক্লিক করে এই যে লেখা আছে ইনস্টল, ক্লিক করব। মেক শিওর আপনি যখন ফন্ট ডাউনলোড করে ইনস্টল করছেন আপনার ফটোশপ যেন ওপেন না থাকে, বন্ধ থাকে। তো এই ফন্ট আমার ইনস্টল হয়ে গেছে, এটা ইংলিশ ফন্ট। এবার বাংলা ফন্টে যদি আপনি আসেন, বাংলা ফন্ট অনেকগুলো সাইট আছে, তার মধ্যে লিপিকরটা আমার কাছে বেস্ট মনে হয়। এর মধ্যে আপনি ফ্রি এবং প্রিমিয়াম দুইটাই পাবেন।
তো ফ্রি ফন্টে যদি আপনি এখানে আসেন তো ফ্রিতেই প্রচুর আপনি পেয়ে যাবেন। চেষ্টা করবেন যে সব ফন্টগুলো মোটা 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 কেন বলি সবসময়, যে যখনই হচ্ছে মোবাইলে দেখা হয় তখন তো মোবাইলের স্ক্রিনটা অনেক বেশি ছোট থাকে। তো ছোট লেখাটাও দেখতে যেন খুব মোটা আসে, যেমন এইটা এই লেখাটা লেখাটা ছোট, তাই না, কিন্তু আর দেখতে অনেক বোল্ড টাইপ ফন্ট আর কি। তো ডাউনলোডে ক্লিক করেন, এটা ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে এখানে লিখে দেখতে পারেন যে আপনি যেমনটা খুঁজছেন ঠিক সেরকমই হয় কিনা। ডাউনলোড, এখানে রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট। এখানে এক্সট্রাক্ট করার পরে সমস্যা হচ্ছে এখানে আপনার একটা না কয়েকটা স্টাইল থাকবে ফন্টে। এই যে এই সবগুলো আপনাকে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে ANSI ভার্সন 1, এই দুটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ইনস্টল। ব্যাক করছি, এই দুটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্টল, ইনস্টল ফর অল ইউজার। এখানে ডাবল ক্লিক, সিলেক্ট, ইনস্টল ফর অল ইউজার। তো আমার তিনটা ভার্সনটা ইনস্টল হয়ে গেল। তিনটা ভার্সন কেন লাগবে? এখন বাংলার যে কয়েকটা প্যাটার্ন আছে, কেউ হয়তো আপনার বিজয় লিখে অভ্যস্ত, সে বিজয় প্যাটার্নটা এখানে থাকবে। কেউ হচ্ছে অভ্র কিবোর্ড লিখে অভ্যস্ত, AMAR, ওইটা এরকম থাকবে, তাই না? তো এই অভ্র আর হচ্ছে বিজয়, এই দুইটার জন্য আপনার এই ইউনিকোডটা প্রয়োজন হয়, আর ভার্সন 1 ভার্সন 2 থাকে। তো আপনি যেটাতেই ইউজ করেন না কেন, ধরেন আমি অভ্র দিয়ে ব্যবহার করি, অভ্র। যারা হচ্ছে অভ্র যাদের কাছে নাই, AVRO, অভ্র কিবোর্ড সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে বাংলা লেখা সহজ। আর যারা এখানে প্রফেশনাল লিখতে পারেন, বিজয় 52। এই যে এখান থেকে ডাউনলোড করে নিন। এগুলো ম্যাক্সিমাম কম্পিউটার ডাউনলোড করাই থাকে, না থাকলেও ডাউনলোড করে নেবেন। এগুলো আপনার ওপেন সোর্স সফটওয়্যার, খুব সহজ হবে। এই যে এখান থেকে আপনি অভ্রতা পেয়ে যাবেন, আর আর বিজয় 52 আপনি এখানে পেয়ে যাবেন। তো এইভাবে ডাউনলোড করার ইনস্টল করার পরে আপনাকে ফটোশপ ওপেন করতে হবে, আগে কিন্তু ফটোশপ ওপেন করা যাবে না। এভাবে যতগুলো ফন্ট ইচ্ছা, যদি মনে হয় আমরা আরও ফন্ট ইনস্টল করব, আপনি করেন, কিন্তু আগে ফন্টগুলোকে ডাউনলোড করে ইনস্টল করেন, তারপরে ফন্টগুলোকে নিয়ে আসেন। এখানে প্রচুর ফন্ট রয়েছে লিপি ঘরে, ফ্রিতে প্রচুর ফন্ট রয়েছে। দেখেন 23টা রো রয়েছে, একটা রোতে আপনার 4-5টা করে রয়েছে। আপনি এখানে 2-তে যান, দেখবেন এখানে আরও অনেকগুলো ফন্ট পাবেন। ওকে, তো যখন আপনি ফটোশপ তুলবেন, প্রথমে একটা সেটিংসটা আপনার করে নিতে হবে। আচ্ছা, এখানে আসবেন হচ্ছে এডিট, একদম উপরে আমরা এডিটে ক্লিক করব। এডিট থেকে চলে আসবো হচ্ছে আপনার পারফরমেন্সে, এখান থেকে চলে আসবো হচ্ছে আপনার জেনারেল থেকে শুরু করতে পারেন, অথবা এখানে আপনি সার্চ করতে পারেন টাইপ বা গ্রাফিক্স, এরকম কিছু একটা থাকবে, এই যে টাইপ। তো টাইপ আসার পরে দেখবেন যেখানে আপনাদের ক্ষেত্রে যে ইস্ট এশিয়া, এইটা সিলেক্ট করা থাকবে এরকমভাবে। তো আপনি এটাকে বাদ দিয়ে এখানে এটা সিলেক্ট করবেন, মিডল ইস্ট এশিয়া অ্যান্ড সাউথ এশিয়া, এটা করে ওকে করে দেবেন। এই সেটিংসটা আপনাদের প্রথমেই করতে হবে, হ্যাঁ, তাহলে লেখা ভেঙে যাবে না। লেখার মধ্যে যে বাংলা আমাদের লেখাটা ভাঙে, সেটা ভাঙবে না। তো এবার যদি আমরা আমাদের লেখাগুলোকে দেখতে যাই, তো ফাইল, নিউ, প্রথমত আমরা ইংলিশটাই লিখে দেখি। আমাদের ইংলিশে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করলাম। এইটা আমাদের ফন্টের নামটা কপি করে নিচ্ছি, আর এখান থেকে টিতে ক্লিক করলাম, টি ফর টেক্সট, হ্যাঁ, এই জায়গাতে ক্লিক করলাম। করার পরে আমি লেখাটা পেস্ট করে দিলাম, আর এই ফন্ট স্টাইলটা এখান থেকে নামটাও পেস্ট করে দিলাম।
এই যে নাম চলে এসছে, ক্লিক করলে দেখেন নামটা পেয়ে যাবে। কন্ট্রোল এ, এই যেটা। এবার দেখেন আমার যে ফন্টের স্টাইলটা, যে ফন্ট আমি ডাউনলোড করেছি ওইটা আর এটা দেখতে কিন্তু সেম টু সেম। যে এটা, এটা আর হচ্ছে এটা। কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফার টুল, এভাবে অর্ডার করতে পারেন। একদম ছোট করি, আমি কন্ট্রোল চাপ দিয়ে অল চাপ দিয়ে মাউসের হুইল ঘোরাচ্ছি। দেখেন থাম্বনেলটা যদি ছোট হয় তারপরে লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই হলো যে আমাদের ছোট মানে বোল্ড ফন্টের সব থেকে বড় সুবিধা। আর আমরা যদি এবার বাংলা লিখতে চাই তো বা কী করতে পারি, আবার আগের টিতে ক্লিক করব, টি ফর টেক্সট, দেন বাংলা লেখাটা আমরা সিলেক্ট করব। তো বাংলা ফন্টের নামটা কি ছিল আমাদের? আলিনুর। এই যে নামটা দেখেন আলিনুর লেখা আছে। তো আমরা এটা দিয়ে সার্চ করি একটু। এই যে এই ফন্টটা আলিনুর। কিন্তু ভাষণ আছে না, ভাষণ দেখেন 1, ভাষণ 2, ভাষণ 3, সবগুলো ভাষণই চলে এসছে কিন্তু। তো আমাদের বাই ডিফল্ট যে লেখাটা ছিল ওইটাকেই নিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড, এটাকে এই পাশে রাখছি। নতুন আরও একটা টি ক্লিক করে এখানে লিখলাম। এবার যদি আমরা কোনো কিছু লিখি, আচ্ছা এবার আগে ফন্টটা সিলেক্ট করে নিই, আর এখান থেকে যে অভ্রটাকে বাংলা করে নিলাম, বাংলা। আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম আপনাদের আসতে পারে, যেরকম গোল গোল ঘর ঘর। এটা আপনাদের জন্য এরকম আসে তখন বুঝবেন যে কোন একটা মিসিং হয়েছে। তো দেখেন আমরা ভাষণ 1 নিয়েছি, তো ভাষণটা 1 না নিয়ে আমাদের এখানে একটু খুঁজতে হবে যে আলিনের অন্য কোনো ভাষণ আছে কিনা। সো অন্য একটা ফন্ট দিলাম, দেখলাম যে এবার এটা ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে বড় করে দেখাই। তো এইভাবে আপনি যদি একটু আপনাদের সবগুলো ফন্ট যে ফন্টগুলো আপনি নিয়েছেন আর একবার এটাকে বুঝতে পারলে তখন আপনার হয়ে যাবে। আমি আবার আবার যদি লিখতে চাই, আবার টিতে ক্লিক করলাম, এখানে ক্লিক করব। আজকে আমরা শিখব কিভাবে বাংলা লিখতে হয়। হয়ে গেছে। তো একবার দুবার ট্রাই করবেন আপনারা। প্রথম প্রথম এরকম ঘর ঘর আসতে পারে। ঘর ঘর আসলে আপনি ফন্টটাকে চেঞ্জ করে দিবেন, যে ভার্সন 1, ভার্সন 2 অথবা ইউনিকোড। এটা ইংরেজিতে কঠিন হয় না, ইংরেজিতে খুব সহজে হয়ে যায়, আর বাংলাতে একটু কষ্ট হয়। তো ফন্ট যখন আপনারা লিখছেন একটা টেক্সটের উপরে বা একটা ইমেজের উপরে, তো চিন্তা করতে হবে যে বেশি লেখা যাবে না, আবার কমও লেখা যাবে না। একটা সাসপেন্স তৈরি করতে হবে। থাম্বনেলের উপরে যে আমাদের টেক্সটগুলো লেখা থাকবে সেটা খুব কম কথা লেখা থাকবে, কিন্তু সাসপেন্স, যাতে করে মানুষ ক্লিক করে, ক্লিক করতে যেন বাধ্য হয়, ভিডিওটা যেন দেখতে বাধ্য হয়। সে যদি আগে থেকেই আপনার থাম্বনেলের ডিটেলস লিখে দেখে সে যদি বুঝে যায় যে দিস ভিডিও অ্যাবাউট দিস টপিকস, তাহলে কম আসবে। অনেকে আমরা এটা যেটা করি যে আমি যদি থাম্বনেলে ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু মানুষ বেশি আসবে, কিন্তু এটা এমনটা না। থাম্বনেলে আপনাকে একটু সাসপেন্স ক্রিয়েট করলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। আমরা যদি কোনো ইউটিউবে আসার পরে দেখি যে তারা থাম্বনেলে কীভাবে লিখছে, প্রথম অবস্থাতে যেহেতু আমাদের আইডিয়া কম থাকবে, আমরা একটু কপি করার চেষ্টা করব মানুষদেরকে। যত বেশি কপি কপি বলতে কি আইডিয়াটা নিব যে তারা কিভাবে লিখছে। যেমন এখানে যদি দেখেন জয়ের তথ্য বিক্রি ফর্মুলা, আবার সে নিজে দেখেন কি লিখেছে, জয়ের তথ্য বিক্রির ফর্মুলা, দুটো এক কথায় লিখেছে। এটা চলবে কারণ এটা নিউজ বেস, তাই। পাশাপাশি যদি আপনি অন্যান্য যদি একটু ভিডিও দেখেন, দুইটাতেই আপনার দুই রকমের কথা লিখে। যেমন এই ভিডিওটা বাংলা, কিন্তু এটাকে র্যাঙ্ক পাওয়ার জন্য সে ইংলিশে লিখেছে। আবার উপরে দেখেন সম্পর্ক কথাটাকে এমনভাবে লিখেছে, এই সম্পর্ক লেখা দেখেই বোঝা যাচ্ছে একটা মার্ডার একটা মিস্ট্রি, কিন্তু পাশাপাশি এখানে ইররও রয়েছে।
এই সম্পর্ক নিজেই যে কথাগুলো লিখেছে বা ওপরে যে ইয়েলো কালার লিখেছে, এই লেখাগুলো কিন্তু আপনি চাইলে পড়তে পারছেন না। পড়তে পারছেন কি? আমি তো পারছি না। সবাই কি বুঝতে পারছেন? না, বোঝা যাচ্ছে না। সম্পর্কের নিচে যেগুলো লিখছে ওগুলো বোঝা যাচ্ছে না। জি জি। তো ওই লেখাটা কোনো লেখার দরকারই ছিল না, বা ওইরকম ভাবে লেখা কোনো দরকার নেই। পাশাপাশি আবার যদি আমরা এখানে খেয়াল করে দেখি, এই যে লেখাটা নিকশ কালো, নিকশ কালো এ হাজার, সে যে লিখেছে কথাটা, পাশে দেখেন আবার সে লোফি লিখে রেখেছে। বুঝতে পারছি এটা একটা গান, সে গানটাকে রিমেক করা হয়েছে। এই যে আদনান স্যারের যে কথা যে সে লিখেছে, হ্যাঁ, কলেজে ঠান্ডা করার লেকচার, এই কথাগুলোর যে নিচে যেটা লেখা আছে আবু আদনান তহা, তো এই লেখাটাও কিন্তু আর পড়তে পারছি। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যে কিন্তু আপনার কিছু বুলেট পয়েন্ট আপনি খুঁজে পাবেন, তাই না? কলেজে ঠান্ডা করার যে লেকচার, আপনারা এইখানে চোখ যাওয়ার আগেই আপনারা এইখানে চোখ আসবে। পাশাপাশি আমরা টাইটেলে দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে যে অনেক কথা হচ্ছে আমাদের টাইটেলে লেখা যায় না, বা টাইটেলে যতটুকু আমার টাইটেল রয়েছে এখানে তো আপনার 100টা ওয়ার্ড মানে স্পেস সহকারে 100টা ক্যারেক্টার বা 100টা ওয়ার্ডের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু কিছু কথা তো আমার লিখতে হবে যাতে করে আমাদের ভিউ যেন একটু ভালো মতো জেনারেট হয়। সেই কথাগুলো কিন্তু আমরা ওপরে লিখে ফেলতে পারি। যেমন এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে দেখেন নিচে লিখেছে, নিচের কথাটা আর উপরের কথা দেখেন সেম নয়, সিমিলার, তাই না? তো এভাবে আমরা যদি একটু দেখি, দেখেন নতুন এই যে কথাটা এখানে লিখেছে, দেখেন যুদ্ধ কথাটা এটা লেখা যায় না, যুদ্ধ, রক্ত, তারপরে হচ্ছে আগুন, হ্যাঁ, এগুলো লেখা যায় না। তো এগুলোকে যে নতুন যুদ্ধকে আপনার দেখেন কি স্টাইল করে লিখেছে, মানে ইউটিউবকে বুঝতে দেয়নি সে যুদ্ধ লিখেছে, একটু মানে এই হাইফেন দিয়েছে, দিয়ে আপনার যুদ্ধকে ওভাবে বোঝাচ্ছে নতুন যুদ্ধে, তাই না? আবার ওপরে টাইটেলে বড় বড় করে কি লিখেছে, জুমার খুতবায় নতুন যুদ্ধের ডাক দিয়েছেন, তাই তো? তো এই যে ট্রিক্সগুলো, এগুলো আপনাদেরকে একটু আয়ত্ত রাখতে হবে। এইভাবে করে আমরা অল্প অল্প করে যদি জিনিসগুলোকে লিখি তাহলে আমাদের আর কোনো প্রবলেম আসবে না, থাম্বনেলের জন্য বা টাইটেলের জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না। এইখানে দেখেন, এখানে যা লিখেছে, এখানে খেয়াল করে দেখেন, সপ্তাহের মধ্যে এই যে কথা যেটা লিখেছে, সপ্তাহের মধ্যে আপনার ধ্বংসীয়, এই ধ্বংসীয় কথাটা ডিরেক্ট লিখতে পারবে না এখানে টাইটেলে, এসব লেখা যাবে না, মানে মিসলিডিং কোনো ওয়ার্ড বা যেটা আপনার সামাজিকতার সাথে যায় না সেই রকম কথা টাইটেলে লেখা যাবে না, হ্যাঁ। তো ওই কথা কিন্তু সে আপনার থাম্বনেলে লিখেছে। এভাবে আমাদেরকে একটু ট্রিকি বা একটু ট্রিক্স অ্যাপ্লাই করে টাইটেলগুলোকে লিখতে হবে যাতে করে খুব সুন্দরভাবে চলে আসে। আর লেখার মধ্যে আমাদের কিছু ধরন নিয়ে আসতে হবে। চাইলে আমরা একইভাবে এক প্যারাতে লিখবো না, ছোট ছোট করে অল্প অল্প করে লিখবো 2 লাইনের মধ্যে, যাতে করে দেখেই বোঝা যায়। কিছু কিছু জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, এই জায়গাটা ইউটিউব ধরে রাখে জায়গা থাকলে, যেমন এই যে এইখানকার যে অংশটার কথা বলছি, এখানে খেয়াল করে দেখেন, এখানে সে লিখেছে কি, পড়তে পারছেন? ওই 3.26 এর জন্য কিন্তু পড়তে পারছি না, তাই না? অসম্পূর্ণতা রয়ে যাচ্ছে। তো খামেনের মধ্যে যে কথাটা লেখা আছে, সে চাইলে অতটুকু জায়গা একটু ফাঁকা রাখতে পারতো, ডানে বামে সরাতে পারতো, স্পষ্ট পড়তে পারতাম আমরা। এই জায়গাটা কিন্তু এই 0 পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যে এই যে ইউটিউব তার থাম্বনেল যখন ভিউয়ার্সদেরকে দেখায়, ভিডিও ডিউরেশনটা দেখানোর জন্য ওই জায়গাতে একটা অ্যামাউন্ট রয়ে যাবে। তো ওইখানে যদি কোনো টাইটেল আমার চলে আসে আমি লিখতে পারবো না। যেমন এই টাইটেলটা কিন্তু পারফেক্ট, এটা পারফেক্ট একটা টাইটেল করেছে, খেয়াল করে দেখেন, এই যে এই টাইটেলটা ওপরে লিখেছে, নিচে থেকে 26 মিলিয়ন প্লাস যেই ভিউটা আসছে সেরকম রেখে দিয়েছে। ঠিক একই রকমভাবে আমরা যদি নিচের দিকে আসি তো দেখবো জায়গাটা অনেকে এরকম ফাঁকা রেখে দেয়, এটা একটা গুড প্র্যাকটিস। পাশাপাশি অনেকে ওটা খেয়াল করে না, যেটা ব্যাড প্র্যাকটিস। আমাদের ওইটাকে খেয়াল রাখতে হবে যে আমাদের নিচের কতটুকু এরিয়া পর্যন্ত রাখা যাবে, কতটুকু এরিয়া পর্যন্ত আমরা রাখতে পারবো না। তো আমাদের এটা কিভাবে বুঝবো যে ভাই কতটুকু অংশ রাখা যাবে, কতটুকু অংশ রাখা যাবে না? আমরা যে এটা আমার থাম্বনেল হয়, এই পুরাটা যদি থাম্বনেল হয় তো ধরে নেব যে এখানে আমার একটা ঘড়ির একটা অংশ থাকবে, এই জায়গাটাকে বাদ রাখলাম।
এক কথায় চারিপাশ থেকে যদি আপনি 1 ইঞ্চি করে বাদ দিয়ে দেন, উপরে নিচে ডানে বামে, নিচ থেকে 1 ইঞ্চি বাদ দিলে এই পাশ থেকে 1 ইঞ্চি করে বাদ দেন, একটা আইডিয়া করে, তাহলে মাঝখানে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুর মধ্যে আপনি খুব সুন্দরভাবে আপনার লেখাগুলোকে প্লেস করতে পারবেন। তো আশা করছি একটা প্রাইমারি আইডিয়া দিতে পেরেছি যে কিভাবে আমাদের টেক্সটগুলোকে প্লেসমেন্ট করতে হয়, আর বাংলা ফন্ট, ইংরেজি ফন্ট কোত্থেকে আমরা সুন্দর সুন্দরভাবে ডাউনলোড করে ইনস্টল করে আমরা আমাদের কাজগুলো করতে পারি। আমি অবশ্যই থাম্বনেল তৈরি করবো এখন আরেকটা, তার আগে পর্যন্ত এতটুকুর মধ্যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না, এবার প্রশ্ন নাই। ওকে, তো চলেন একটা থাম্বনেল আমরা মেক করি। আমি বলা শেষ তো। এই যে কলা এখানে এখানে এই যে চুড়ি মধ্যে আছে, চুড়ি মধ্যে আছে যা কিছু বলছিলেন? পেয়ারার পাশে আছে কলা, দেখো। আবেদা আপু মনে হয় মাইক্রোফোন অফ করতে ভুলে গেছে। আচ্ছা, ও সরি ভাইয়া। তো আজকে আমরা শিখবো কিছু ব্ল্যান্ডিং মোডের কাজ। থাম্বনেলের পাশাপাশি আমরা কিছু ব্ল্যান্ডিং মোডের কাজ দেখব। ধরেন আমরা একটা আহ, অথবা একটা হচ্ছে নাইট, একটা নাইট ব্যাকগ্রাউন্ড নিলাম রাতের। এটাকে কপি করে নিচ্ছি, কপি, আর এই লেখাগুলোর দরকার না পাওয়াতে ডিলিট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। ফটোশপের মজার কথা হলো আপনি গুগল থেকে কপি করে পেস্ট করতে পারবেন। কন্ট্রোল-T দিবেন, দিয়ে এইভাবে আস্তে করে টেনে বড় করে দিবেন, ইন্টার। এখন এটা হলো আমাদের অরিজিনাল ছবি। এখন ওই অরিজিনাল ছবিটাকে আমরা নিয়ে ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা? সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম, না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু আমরা এটাকে ডাইরেক্ট ব্যবহার করব না, আমরা এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ ওয়েতে ব্যবহার করার চেষ্টা করব। কারণ এর সাথে যদি আমরা ডাইরেক্ট ব্যবহার করি তো যদি ছবিটা খুব বেশি পপুলার হয়ে যায়, ভিউ কম আসবে। এগুলোর মধ্যে অনেক কিছু এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারি। তো ব্ল্যান্ডিং মোডটা কি? ব্ল্যান্ডিং মোডটা হচ্ছে একটা ছবির উপরে আরও একটা ছবিটাকে নিয়ে যদি আমরা রাখি এবং সেটাকে কালার দিয়ে যদি ফিল করে দিই, তাহলে তার ব্ল্যান্ডিং মোডটা ফিরে আসে। যেরকম আমরা চাচ্ছি এখানে একটা সুন্দর সুন্দর আপনার লাইটিংটা আসুক, স্টারের মতো লাইটিং থাকুক। তো আমরা যদি শাইনিং স্টার লিখে সার্চ করি, দেখেন আমরা যদি এখানে স্টার, নাইট স্কাই, স্টার্স লিখে সার্চ করলাম, যেরকম এখান থেকে আমার এই ধরনের স্টার প্রয়োজন, এই ধরনের, কপি করে নিচ্ছি, কপি, এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-T দিলাম, তাহলে ছবিটা কতটুকু বড় বা ছোট আমরা বুঝতে পারবো। ইন্টার। এখন ওপরের ছবিটা ঢেকে গেছে, নিচের ছবিটা রয়ে গেছে। আমি চাচ্ছি এই শুধু লাইটগুলো থাকবে, স্টারগুলো থাকবে, আর নিচের এগুলো থাকবে না। তো এই জন্য হচ্ছে যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক থাকে, তাহলে আমরা ব্ল্যান্ডিং মোড ব্যবহার করব স্ক্রিন। এই যে নর্মাল যে অপশানটা দেখতে পাচ্ছেন, আমার মাউস দেখতে পাচ্ছেন সবাই, লেয়ার অপশান থেকে দেখেন জি, নর্মাল একটা দেখা অপশান যাচ্ছে। পাবেন। এইখান থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে স্ক্রিন মোড। তাহলে দেখেন এখন ট্রান্সপারেন্ট ভাবে দেখা যাচ্ছে, পেছনের ছবি দেখা যাচ্ছে, ওপরের ছবি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওপরের ছবি, যেটা আমরা একটু আগে পেস্ট করলাম, আর নিচে যেটা ছিল সেটা ওইরকমভাবেই রয়ে গেছে। এখন দেখেন চাঁদ তো অলরেডি আছেই, তাহলে এইটার চাঁদের দরকার আছে, এটা আমার ভালো লাগছে না, তাই না? তো আমি এখান থেকে এই ইরেজার টুলে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো, এটাকে নিচ্ছি। আর এখান থেকে এই যে রাউন্ডের মতো দেখতে পাচ্ছেন, এটা আমার ব্রাশ, রাইট বাটন ক্লিক করে এই যদি ওপরেরটাকে বাড়াই, এটা হচ্ছে ব্রাশের সাইজ বাড়বে, ছোট বড় হবে। আর নিচেরটাকে দিলে হার্ডনেসের পরিমাণটা বাড়বে, এটাকে হার্ডনেস এগুলো বলে। তো আমরা এরকম সফট একটা ব্রাশ নিচ্ছি, এরকম সফট, ওপরে ক্লিক করলাম, চলে যাবে। দেন এই অংশটুকু লাগবে না, তো যেটা লাগবে না সেই অংশটুকু আমরা এরকম মুছে দিব। মাউসের লেফট বাটন ক্লিক করে শুধু এরকম ড্র্যাগ করলেই দেখবেন অটোমেটিক্যালি এগুলো চলে যাচ্ছে।
এই যে। তো শুধুমাত্র একটা ব্ল্যান্ডিং মোডটাকে ব্যবহার করে আমরা দুইটা ছবিকে ব্ল্যান্ড করে দিলাম। মুহূর্তের মধ্যে আমার আগের ছবিটা তো আগের মতো করেই থাকবে এবং দেখতে অনেক বেশি সুন্দর হবে। তাই না? মুহূর্তের মধ্যে একটু ভালো লাগলো না ছবিটা? দেখতে কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো লাগলো। তো ব্ল্যান্ডিং মোডটা এরকম খুবই পাওয়ারফুল একটা বিষয়, যেটাতে আমরা চাইলেই লাইট নিয়ে আসতে পারি, শাইন নিয়ে আসতে পারি, নিয়ে এরকমভাবে অবজেক্টটাকে অ্যাড করতে পারি যে যে কোনো। ভাইয়া, ওই জি আপনি বললেন তো, মানে স্ক্রিন যদি ব্ল্যাক থাকে তাই, মানে ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক থাকে তাহলে স্ক্রিন মোড ইউজ করবো, আর যদি ব্ল্যাক না থাকে তাহলে। জি জি, আমরা আসতেছি ওইগুলোতে। তো এবার দেখেন, আমি এর পাশাপাশি যদি আমি এখানে একটা সিঙ্গেল কোনো কালার নেই, কালার কালার ওভারলে লিখে সার্চ করলাম, দেখেন এরকম যদি মাল্টিপল কালার থাকে তখন আমরা কি কি করতে পারি। আর এরকম মাল্টিপল কালার আমরা কেন নিব, প্রথম প্রশ্ন। এটা হচ্ছে যে আমার ভিডিওতে বিভিন্ন যদি থাম্বনেলটা যদি একটু কালারফুল হয় দেখতে, যত বেশি আপনি কালার ব্যবহার করবেন তত দেখতে ভালো লাগবে আর কি। হ্যাঁ, তো আমি ভিডিওর একটা পাশ দিয়ে চাচ্ছি যে একটা কালার থাকবে, একটা কালারের শেড আসুক, ঠিক সেরকমের জন্য বা সেরকম মুহূর্তের জন্য আমরা এরকম কালার টোন বা এরকম কালার হচ্ছে আপনার কি বলে সিঙ্গেল কালার ব্যবহার করতে পারি। যদি এটাকে আমি ইউজ করতে চাই, কপি করছি, কপি পেস্ট করে দিলাম এখানে, পেস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিব প্রথমে। এখন কোন অংশটুকু নেবেন, তো সবার আগে দেখি ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করলে কি হয়। তো আমরা যেখানে জানি এটা আপনার যদি স্ক্রিন করা যেতে পারে, যদি স্ক্রিন না করলে কী করতে পারি, স্ক্রিন না করলে যেটা ব্ল্যাক না, তার মানে স্ক্রিন করতে পারবো না, তখন হচ্ছে আমরা এই যে ওভারলে, তারপর হচ্ছে সফট লাইট, তারপর হচ্ছে হার্ড লাইট, তাই না, এইগুলো নিয়ে কাজ করব। তো ওভারলে ইউজ করার সাথে সাথে দেখেন কালারটা কেমন হয়ে যায়, সুন্দর একটা কালার, একটা গ্লো আসছে না। এই পাশে যে আই বাটনটা আছে, আই বাটনটা অফ করে দিই, দেখেন অফ করে দিচ্ছি। এটা ছিল আগে, এটা হচ্ছে পরে। এটা হচ্ছে আমার আগে ছিল এরকম, এটা হচ্ছে পরে। আতরণ ভাই ওখান থেকে মাইক মাইক থেকে নয়েজ আসছে ভাই। আতরণ ভাই একটু নয়েজ আসছে, হ্যাঁ। ঠিক আছে ভাই। তো দেখেন এই মাল্টিপল কালার দেওয়াতে এই যে কালারের যে বা রাতের সাথে যে সিনগুলো কত সুন্দর একটা ব্লেন্ড হয়ে গেল না, আগের থেকে দেখতে কিন্তু ভালো লাগছে। এখন ডিপটাকে আরো বেশি ডিপ মনে হচ্ছে এবং আমার আস্তে আস্তে দেখতে এরকম ভালো লাগছে। তো এরকম কাজগুলো নিয়ে করে আমরা একের অধিক কালারগুলোকে একত্র করে ব্লেন্ড করে আমরা এরকম কাজ করতে পারি। আমরা আরও একটা প্যাটার্ন দেখব। এতে গেল হচ্ছে আপনার ন্যাচারাল একটা সিন নিলাম, আমরা যদি নর্মাল একটা সিন নিই, কন্ট্রোল এন প্রেস করলাম, 1280-720 নতুন একটা নিয়ে নিলাম। এখান থেকে দেখেন আমি চাচ্ছি যে একদমই ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড, এরকম টাইপ একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নিতে পারি, কপি ইমেজ, এবার টেনে বড় করে দেবো যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনটাতে অ্যাডজাস্ট হচ্ছে। এখন এই জায়গাতে যদি আমরা এই কর্নার থেকে, যদি এই পাশের কর্নার এই পাশের কর্নার থেকে যদি কোনো একটা লাইট দিতে পারি, তাহলে কিন্তু আমার দেখতে আর সুন্দর হবে। লাইট দেওয়ার জন্য কোথায় আসবো, আমি ধরেন অরেঞ্জ কালার লাইট পিএনজি, এই যে এরকম টাইপ যদি একটা শেড আমরা দিতে পারি, লাইটগুলো দেখতে কিন্তু ভালো লাগবে। এরকম কালার, এরকম কালার, এই কালারগুলো। হ্যাঁ, এখন এই কালারগুলো পাওয়া একটু মুশকিল হয়ে যাবে পিএনজি। তো আমরা পিএনজি যদি না পাই, পিএনজি হতো আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যদি না পাই তাহলে সেই ক্ষেত্রে ব্ল্যাক কালার পিএনজিটাকে কেটে দিয়ে শুধু ব্ল্যাক করে দিবে এখানে। আমরা জানি ব্ল্যাক থাকলে আমরা সেটাকে স্ক্রিন মোডে কাজ করতে পারি।
যেমন এইটা, এই আলোটাকে নিয়ে দেখেন কীরকমভাবে কাজে লাগানো যেতে পারে। কপি করে নিচ্ছি, কপি, এখানে পেস্ট, কন্ট্রোল টি, এটাকে কর্নারে এই পর্যন্ত নিয়ে দেবো, এখানে একটু বড় করে দিব, এন্টার দিব। এবার এটাকে যদি আমি স্ক্রিন করি, স্ক্রিন স্ক্রিন করার পরে দেখেছেন এ পাশে কিন্তু কমে গেছে এইগুলো, যেটা আলোটা নাই। এখন এই যে একটা চার কোণার মতো বর্ডার রয়ে গেছে, এটাকে আমরা ব্রাশ দিয়ে, ইরেজার টুল দিয়ে এভাবে সফট করে করে মিলিয়ে দিতে পারি। আর এটাকে বেশি যেহেতু আমার কাছে মনে হচ্ছে, এখানে একটা অপাসিটি একটা অপশন পাবো, যে অপাসিটিটাকে আরও ডাউন করে দিতে পারি। 0 0 হয়ে গেছে, আর একটু থাকবে। তাহলে এরকম লাইট যদি আপনার আসে, কর্নার পাশ দিয়ে লাইটিং, দেখতে কিন্তু এখন ভালো লাগবে। জি, এতে করে কি হবে, এতে করে আমার যে থাম্বনেলটা থাকবে সেই থাম্বনেলটা দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। একটু লাইটিং শেড আসে, দেখতে তখন আরো বেশি ভালো লাগবে। যখনই কোনো আমরা ছবি রাখবো, তখন সেই ছবিগুলোকে আরো বেশি ফুটিয়ে তুলবে। তো এটা হচ্ছে আমাদের ব্ল্যান্ডিং মুডের কাজ। আমরা ব্ল্যান্ডিং মুড যদি যতটা বেশি ভালো ভালো শিখতে পারবো, যত বেশি লাইটিং সোর্স নিয়ে শিখতে পারবো, তত ভালো হচ্ছে আমাদের কাজ আসবে। তো ব্ল্যান্ডিং মুডের মধ্যে আবার এরকম একটা আছে, মানে এটা আমার এরকম, আমার ব্ল্যাক দরকার নাই, চারপাশে ব্ল্যাকের এই অংশটুকু এটা নিব, কপি করছি, দেখেন মুহূর্তের মধ্যে থাম্বনেলটা দেখতে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা না, কপি, এটাকে যদি ব্ল্যান্ডিং থেকে আমি স্ক্রিন করে দিই, তো দেখেছেন মুহূর্তের মধ্যে আমার যেই থাম্বনেলটা ছিল দেখতে কিন্তু ভালো লাগবে। আর এখানে যদি কারো ছবি আমি এখানে নিয়ে এসে রাখি, ধরেন যেমন কালকের যে ছবিটা আমাদের কাছে ছিল, কালকে বলতে এর আগের ক্লাসের, এটাকে নিয়ে নিচে লেয়ারে রাখলাম। এই যে, তাই না, আগের থেকে ভালো লাগছে না, শুধুমাত্র এরকম রাউন্ড অ্যান্ড রাউন্ড শেপ দেওয়ার উপরে স্ক্রিন মোডটা দেওয়ার কারণে। তাই না, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। তো এই ধরনের লাইটিংগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। পাশাপাশি টেক্সটের মধ্যে আমরা লাইট ব্যবহার করতে পারি, এটাকে এক্সট্রা ফিল দেওয়ার জন্য। ধরেন একটা টেক্সট এখানে লিখছি, গ্রো ইয়োর চ্যানেল, কন্ট্রোল এ দিলাম, দিয়ে এই কালারটাকে আমরা করে দিলাম হোয়াইট। এটাকে একটু বড় করে দিব। এখানে আমি এটাকে একবারে লিখতে পারতাম, একবার না লিখে 2 3টা ধাপে লেখার রিজনটা হচ্ছে দেখতে একটু ভালো লাগবে। এখন এইখানে যদি আমরা একটা লাইট ব্যবহার করতে চাই, সেম একই প্রসেসটাকে ফলো করবো, কিন্তু লাইটিং স্টাইলটা ডিফারেন্ট হবে। আমি এখান থেকে লিখবো হচ্ছে শাইনিং লাইট, বা এই যে পেয়েছে এই ধরনের লাইট চাচ্ছিলাম, এই ধরনের লাইটগুলো কপি করছি। এই নর্মাল টেক্সটটা কত ভালো এখন লাগে দেখেন আগের থেকে, তাই না? মুহূর্তের মধ্যে টেক্সটটা দেখতে কন্ট্রোল টি দেন, দিয়ে হচ্ছে আমি এটাকে যেটা প্লেসমেন্টে বসাই, চাচ্ছি এখানে এই ইয়োর কথাটাকে হাইলাইট থাকুক। ভালো লাগছে না আগের থেকে? জি ভাইয়া। তো এইভাবে লাইটিং সোর্সগুলোকে আমরা, বা ব্ল্যান্ডিং মোডটাকে আমরা এরকমভাবে ব্যবহার করতে পারি, যাতে করে আমাদের নর্মাল টেক্সটগুলোকে বা নর্মাল কোনো ছবিটাকে দেখতে আরও হাইলাইট হয়। আর কি কি ওয়ে আছে? আরেকটা ওয়ে হচ্ছে স্মোক ব্যবহার করা। স্মোক, এটা কি আপনার ব্ল্যান্ডিং মোডে ব্যবহার করবে, কিন্তু স্মোক থাকবে সাথে।
কারণ এখানে যদি এসে আমি একটা স্মোক লিখে সার্চ করি, এই স্মোকের মধ্যে আমরা যদি এরকম টাইপের স্মোক নেই, এরকম টাইপ কপি, কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচে পর্যন্ত এরকম টেনে বড় করে দিলাম, দেন সেম স্ক্রিন, আর এটা হচ্ছে এই মানুষের নিচে থাকবে, হালকা হালকা করে স্মোক থাকছে, দেখতে ভালো লাগবে আর কি, একটা টেক্সচার একটা ফিল আসলো আর কি। এই জায়গাটা খেয়াল করেন, জায়গাগুলোতে এরকম একটু ফিল আসবে। তো আপনি যখন এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন, আরও বেশি কাজ করবেন, তখন দেখতে আরও ভালো লাগবে আপনার টেক্সটগুলোকে। আপনি এখানে কাজ করতে পারেন, আপনি নিয়ে আসতে পারেন শেপ, ওভারলে, শেপ। তো ওভারলে এই শেপ যেগুলো দেখতে পাচ্ছেন, এই শেপগুলোকে দেখেও আপনার কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টাইল করা যেতে পারে। মানে কিছু জায়গাটা যখন ফাঁকা থাকবে, ফাঁকা না থেকে আমরা ঠিক এই জায়গাটাতে এই তিনটা শেপ দিয়ে দিলাম। সিম্পলি তিনটা শেপ দিলাম এখানে, এই কর্নারে একটা দুইটা শেপ দিতে পারি, যেগুলো আমরা অ্যারো পয়েন্ট বলেছিলাম গত ক্লাসে, মনে হয় দেখিয়েছিলাম যে অ্যারো, তাই না? ওই অ্যারোগুলো দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন, পাশাপাশি অ্যারোর জায়গাতেই শেপগুলো কাজ করবে, নিচের দিক থেকে সব শেপগুলো নিয়ে কাজ করতে পারেন। কপি করে নিচ্ছি, পেস্ট, তো মুহূর্তের মধ্যে লাইক টাইক যেটা আছে দেখতে কিন্তু এখন ভালো লাগছে। এখন এটা কোনটা দিলেন ভাইয়া? স্ক্রিন, এটাও স্ক্রিন। যত সিম্পল চেষ্টা করা যায় তত সিম্পলের মধ্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই সিম্পলের মধ্যে কিন্তু ভালো ভালো টেক্সট লেখাটা সম্ভব। লেয়ার পাশাপাশি গুলো কিভাবে অ্যাড করতে হবে? আপনি একের পর এক এখানে ছবির উপরে পেস্ট করলে চলে আসবে লেয়ার। যখনই আপনি ধরেন এর উপরে আরও একটা ছবি রাখবেন, ধরুন আমি চাচ্ছি এর উপরে একটা কর্নার দিয়ে লাইট থাকুক, ওকে, লাইট, লাইট ওভারলে, কোন একটা কর্নারে এরকম একটা লাইট থাকুক, এরকম, বা আহ, এই যে এরকম একটা লাইট থাকুক চাচ্ছি, একটা কর্নার দিয়ে এরকম লাইট পড়বে। এটা কপি করে নেন আর এখানে এসে পেস্ট করে দেন। এই যে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, লেয়ার নাম্বার 2, এটা সিলেক্ট থাকা অবস্থায় পেস্ট করে দেন। এটা কর্নারে রাখলাম এই জায়গাতে, রাখার পরে আপনি এখান থেকে স্ক্রিন করে দেন, স্ক্রিন। একটু অপাসিটি ডাউন করে দিন, নাহলে তার চেহারাটা একটু হবে। আর কন্ট্রোল টি দিয়ে উপরে দিয়ে দিলাম, আর একটু দেখেন বেটার লাগছে, তাই না? এভাবে করে এই যে কিন্তু ভাইয়া রাইট সাইডের যে লেয়ার গুলো আছে যে নিয়ে আসলেন, এগুলো কি এক করা লাগবে না? একটার ভিতরে দেওয়া লাগবে না? না, লেয়ারগুলোর সমস্যা হবে না, লেয়ারগুলো আপনি এভাবে রাখতে পারেন খোলা, আপনি যখন এটা সেভ করবেন একটা ছবির জি। মধ্যে সবগুলা লেয়ার রয়ে যাবে। আমরা এটা কি যখন, অটো চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, ফাইল থেকে এই যে সেভ অ্যাজে ক্লিক করব, ফাইল থেকে সেভ অ্যাজ নিয়ে ধরুন আমি ডাউনলোডে রাখছি, আর এখান থেকে দেখা দিব আপনার জেপিজি নাম দিয়ে সেভ করে দেন। এবার দেখেন এটা অটোমেটিক্যালি আমার একটা ছবিতে কনভার্ট হয়ে থাকবে। এই যে, এই যে, এই হচ্ছে অবস্থা। তো
আপনারা চেষ্টা করবেন সব থেকে বেশি বেশি যে লাইটিং সোর্স যেগুলো আছে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে সেটা ব্যবহার করার জন্য, কারণ ব্ল্যাক স্ক্রিনের মধ্যে ব্ল্যাকের মধ্যে নিয়ে স্ক্রিনে কাজ করলে আমরা খুব সহজে আমাদের এগুলোকে রেডি করে ফেলতে পারবো। একটু বুলেট পয়েন্ট করার চেষ্টা করবেন। বুলেট পয়েন্ট করার জন্য আমরা গত ক্লাসে শেপের ব্যবহার দেখেছিলাম, তাই না? টেক্সটটাকে বিভিন্ন শেপ দিয়ে হাইলাইট করে আমরা দেখেছিলাম। আর আজকে দেখলাম যে আমরা কীভাবে লাইটিংগুলো সোর্সগুলোকে ব্যবহার করতে পারি। আর এছাড়াও তো আমাদের ক্যানভা তো রয়েছে, সেখান থেকে তো আপনি ফন্টের স্টাইলগুলো বা ফন্টের কালারগুলো এই ক্যানভা থেকে আপনি যখন এই আইডিয়াগুলো পাবেন দেখতে তখন ভালো লাগবে আরও বেশি। তো থাম্বনেলটাকে হচ্ছে আপনার বোঝা যে আমার কন্টেন্টটা কি, তার সাথে আমি কি ধরনের কাজ করতে যাচ্ছি। যখন আপনি এটা বুঝতে পারবেন ক্লিয়ার, তখন আপনার থাম্বনেল অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আমরা একটা কিছু হার্ডেস্ট থাম্বনেল দেখি ম্যানিপুলেশন করে। মায়াজালে যদি আমরা আসি, তো দেখেন এখানে কিছু কিছু জিনিস রয়েছে, যেমন এই যে বরফের মধ্যে যে সে একটা নৌকা বা একটা জাহাজ সে অ্যাড করে দিছে। এই কাজটা খেয়াল করে দেখেন, তার চ্যানেলে আসার পরে বুঝতে পারবেন যে সাসপেন্স কীরকম ভাবে করছে। এই তিমি যেটাকে রেখে দিছে একটা, এই কয়েকদিন যাবত মানে তারা এত পরিমাণ ইন্টারনেটে থাকে মায়াজাল, তার প্রথম কাজটাই হচ্ছে ইন্টারনেটে বসে বসে খালি ঘোরা। তো কয়েকদিন যাবত ইন্টারনেটে এই নিউজটা খুব বেশি ছড়াচ্ছে যে নীল তিমি যখন মারা যাওয়ার আগে সে টের পায় যে সে মারা যাবে, তখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে বল প্রয়োগ করে এবং সমুদ্রের মাঝখানে যাওয়ার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সে মারা যায়। এবং সেখান থেকে তার যে শরীরের অংশগুলো বিভিন্ন এই যে টোটাল নিউজগুলো, সে কিন্তু 4 দিন আগে এই নিউজগুলো ভাইরাল হচ্ছে এবং সেই সুযোগটাকে নিয়ে অলরেডি একটা ভিডিও মেক করে ফেলছে তিমি নিয়ে। এবং দেখেন কতগুলো তিমি এখানে তৈরি করছে। তখন আপনি যদি এরকম থাম্বনেল তৈরি করতে চান, সে দেখেন 2টা কথা লিখছে এখানে। হ্যাঁ, খেয়াল করে দেখেন, নিচের লাইন টাইটেলটা একটু পড়েন। কেন নীল তিমির আত্মহত্যার জন্য রেডি হচ্ছে। আচ্ছা, আত্মহত্যা এখানে একটু হাইফেন দেওয়া লেখার রিজনটা হচ্ছে যে আত্মহত্যা লেখা যাবে না, যেমনটা বলেছিলাম। আর উপরে আবার লিখে যেতেন কেন তিমিরা আত্মহত্যার জন্য রেডি হচ্ছে। আচ্ছা, এই কথাটা একটু অন্যরকম অর্থ উপস্থাপন করছে। আত্মহত্যার জন্য তারা রেডি হয় না, তারা মারা যাওয়ার আগেই বুঝতে পারে নীল তিমি, সব থেকে বড় যে তিমি যেটা থাকে সমুদ্রে, সে মারা যাওয়ার আগে বুঝতে পারে যে সে আর নাই, তো সেজন্য সে সমুদ্রের মাঝখানে যেতে চায় যাতে করে তার শরীরের অংশগুলো ম্যাক্সিমাম আদার যেসব মাছগুলো আছে সেটা খেতে পারে। চলেন ভিডিওটা দেখেন। নির্জন সমুদ্রের নীল জলরাশির অতল তলদেশে যে বিস্ময় লুকিয়ে থাকে তা কল্পনাতীত। মানুষ তার বুদ্ধিমত্তা নিয়ে যতই গর্ব করুক, প্রকৃতির রহস্যময় জগতে এমন কিছু প্রাণী আছে যাদের ভালোবাসা, অনুভূতি আর পারিবারিক বন্ধনের গভীরতা মানুষের চাইতেও বড়। এমনই এক মায়াময় প্রাণী হলো অর্কা তিমি। তারা কেবল তাদের অসাধারণ বুদ্ধিমত্তার জন্যই পরিচিত না, বরং একে অপরের প্রতি যে মমতা এবং শোকের যে বহিঃপ্রকাশ তারা দেখায় তার হৃদয় ছুঁয়ে যায়। তারা যেন পরিবারকে আঁকড়ে ধরে রাখার নিজে কিছু স্ক্রিপ্ট লিখছে, ওই ছোট্ট একটা কাহিনীকে 7 মিনিট পর্যন্ত বড় করে দিছে। কিন্তু মেন থিমটা হচ্ছে এটা যে নীল তিমি আত্মহত্যার জন্য না, মানে সে মারা যাওয়ার আগে সে বুঝতে পারে যে সে মারা যাবে এবং তখন সে চেষ্টা করে সব থেকে বেশি ফোর্স ক্রিয়েট করে একদম সমুদ্রের মাঝখানে চলে আসার জন্য। তো এখন এই যে থাম্বনেল সে যে মেক করছে এরকম, আমি যদি নীল তিমি লিখেই সার্চ করি এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে নীল তিমি দেখা যাচ্ছে। এর মধ্যে থেকে এমন একটা ছবি নেওয়া হয়েছে, তিমি, কারণ এরকম একটা ছবি নিছে, নিয়ে সেটাকে বারবার কপি পেস্ট করে লম্বা করে এখানে ব্যাক করি, ভিডিওটাতে আবার ফেরত যায়। এই যে এরকম করে লম্বা আকৃতির করে সেরকম রাখছে। এখন আমরা যদি ওইরকম থাম্বনেল তৈরি করতে যাই, আমাদের কি করা দরকার?
তো প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে এমন একটা মাছ যেরকম তার তার ফুল বডি দেখা যাচ্ছে, মানে এইটা। এইটা তাই না? তো এটা কপি করে নিই, কপি করে নিচ্ছি, কপি, রিমুভ ডট বিজিতে যাই, দেখি ব্যাকগ্রাউন্ডটা কতটুকু রিমুভ করা যেতে পারে। তো আমাদের তিমি মাছ পাওয়া হয়ে গেছে, ডাউনলোড। এবার আমরা গুগলে লিখবো এসে আন্ডার ওয়াটার। এখন আন্ডার ওয়াটারের মধ্যে এসে যদি আপনি ছবিতে ক্লিক করেন তো দেখবেন যে এখানে এমন ছবি আপনি নেওয়ার চেষ্টা করবেন যারা দেখতে এরকম এদের মতো, এই যে এরা যে ছবিটা রেখেছে এরকম। ধরেন আপনি এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এরকম পানির নিচে যে সিনগুলো থাকবে এরকম। তো এটা অনেকটা বেশি ন্যাচারাল মনে হচ্ছে। এখানে অন্যান্য মাছ রয়েছে আবার, এটা নেই। কন্ট্রোল টি দিয়ে বড় করে দেওয়া হলো। এখন ওই যে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলাম, এটাকে নিয়ে এসে ছেড়ে দিব যে কোনো একটা জায়গায়, ইন্টার, কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরে দিবেন, ইন্টার, এখানে রাখা হলো। এখন এটাকেই বারবার কপি পেস্ট করে, কপি করার জন্য অল্ট ক্লিক করে ডান দিকে সরে নিয়ে যান, চলে আসছে একটা। আবার অল চাপ দেন, ডান দিকে সরে নিয়ে যান, এই যে এটাকে দেন। এতগুলো যে আপনাদের কপি হয়ে গেল, এই সবগুলোকে শিপ নিচেতে একটা ক্লিক, শিপ চাপ দিয়ে উপরে একটা ক্লিক, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেলেন। মানে এই যে গ্রুপ হয়েছে এটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে, হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে আবার কন্ট্রোল টি দিলাম, ওইটাকে আর একটা কপি হয়ে গেল, যে ইন্টার। আর এই গ্রুপটাকে নিচে দিলাম আর ওই গ্রুপটাকে উপরে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে আর একটু পাশে সরাই দিই। চাইলে এটাকে আবার আপনি ফ্লিপ করে ঘুরে দিতে পারেন, এরকম করে ডানে বামে এভাবে থাকতে পারে। এই যে এখন উপরে তারা হচ্ছে একটা ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড রেখেছে এবং হচ্ছে কেন তিমিরা আত্মহত্যার জন্য রেডি হচ্ছে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে। তো আপনি যদি সেম একই কাজ করতে চান, এই যে এখান থেকে বর্ডারটা নেবেন, ইয়েলো কালার, একটু উপরের দিকে দিয়ে দিলাম। এবার বাংলা ফন্টের জন্য হচ্ছে আমরা বাংলা করে নিলাম, টাইটেলটাকে, আচ্ছা এটাকে ক্লিক করে নিই, কপি করে নিলাম। এবার এখান থেকে টিতে ক্লিক করে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম এবং এটাকে নিয়ে এসে ওপরের দিকে রেখে দিলাম। ওদের টেক্সটের কালার কি ছিল? আচ্ছা কালো, ডিপ ব্লু অথবা কালো, তাই না, এরকম। তো আমরা ওটা রাখতে পারি, আমরা অলরেডি কালোই করা আছে, কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করে দিই। তো আমরা মাছগুলো সম্বন্ধে একটু কম ঘাটাঘাটি করেছি, ওরা একটু বেশি ঘাটাঘাটি করেছে। প্রত্যেকটা মাছকে আপনি আলাদা আলাদা প্লেসমেন্ট করতে পারেন, এই এভাবে। আর একটু সময় নিয়ে খুঁজলে আমরা আরো সুন্দর মাছ পাবো আর কি। তাই না? সিমিলার হয়েছে ওদের মতো?
হয়েছে, অনেকটাই হয়েছে। তো এরকম ওই ভাবে তারা ওদের কাজগুলো করে। জি জি, ছবি গ্রাফিক্সটা পাওয়াটা মেন, গ্রাফিক্সটা পাওয়াটা হচ্ছে মেন কথা। ওই রকম গ্রাফিক্স আমরা পাবো অবশ্যই, কিন্তু খুঁজতে হবে, খুঁজতে 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 পেয়ে যাবেন আপনি, যত বেশি এখানে ঘাটাঘাটি করবেন ছবিতে আস্তে আস্তে পেয়ে যাবেন। ওয়াটার কালারটা অ্যাডজাস্ট হয়নি, তাছাড়া বাকি সবই ঠিক ছিল। কোনটা ভাই? হ্যাঁ, ওরা ফন্টের যেটা কালার? করছে, জি। ফ্রন্ট না, আপনার যে যে পানির যে কালারটা। হ্যাঁ হ্যাঁ, পানির কালারটা, ওদের গ্রাফিক্স আলাদা ছিল, আমাদের গ্রাফিক্সটা আলাদা আর কি, দুটো একটু দুই রকমের। আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা এই দুটো গ্রুপের অপাসিটিটাকে ডাউন করে দিতে পারি একটু, তাহলে পানির মধ্যে মনে হবে একটু। তাই এবার 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 মনে হচ্ছে না পানির মধ্যে বেশি? অনেকটা এখন ইয়ে হয়েছে, জি জি, এবার বেশি একটু ডাউন হয়ে গেছে। এই এই পাশ ওপাশ দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এইভাবে করে হচ্ছে ওরা হচ্ছে থাম্বনেলগুলো তৈরি করে কিউরিসিটি ক্রিয়েট করে, আর ওপরে ইয়েলো এবং এরকম ইয়েলোর মধ্যে বোল্ড একটা টেক্সট দিয়ে দেয়, যাতে করে ছোট থাম্বনেল হলেও দেখতে সবার চোখে পড়ে। এই হচ্ছে বিষয়গুলো। তো একটু ঠান্ডা মাথা চিন্তা ভাবনা করলে আপনারা এই ধরনের থাম্বনেল তৈরি করতে পারবেন। আর থাম্বনেলটা কিন্তু এরকম সাসপেন্স নিয়েই করতে হয়, যেমন যেখানে একটা সাসপেন্স তৈরি করেছে, তাই না, জাহাজ দেখে মনে হচ্ছে যে বিশাল জোরে। তো তারা হচ্ছে আবার নতুন কিছু এআই টেকনোলজি চলে যেতে এসছে, এখন এখন সবাই একটু এআই যুগ, যারা আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, প্রম্পট লিখতে পারেন, তাহলে আপনার জন্য এই ছবিগুলোকে জেনারেট করা আরও বেশি সহজ হয়। ওকে, তো এইভাবে আপনারা একটু চেষ্টা করবেন বাসায় সবাই আপনাদের নিশ অনুযায়ী একটু বেশি বেশি থাম্বনেল নিয়ে কাজ করার, থাম্বনেলের টেক্সটগুলোকে ব্যবহার করার। আর খেয়াল করবেন, যেমন আমি এই পাশের কর্নার, এই পাশের কর্নার একটু ফাঁকা রেখেছি, ওপরে একটু ফাঁকা রেখেছি, কিছুটা ফাঁকা রাখবেন, যাতে করে ইউটিউবে যখন আপলোড হবে এই কর্নারে বেন্ড হয়ে যাবে রাউন্ড, হ্যাঁ, এই যে কর্নারে রাউন্ড হয়ে যায়। তো খেয়াল, এরাও দেখেন টেক্সটগুলোকে এমনভাবে প্লেস রাখা আছে মাঝখানের দিকে, মানে উপর থেকে মাঝখানে, চারপাশে কর্নার রাউন্ড হলেও টেক্সট যেন কাটা না পড়ে কোনোভাবে। কোন দেখেন টেক্সটটা কিন্তু কাটা পড়েনি। তো এরকমভাবে একটু ফাঁকা রেখে দিবেন পাশে পাশে, যাতে করে রাউন্ড যখন হবে কোনো রকমের জন্য কোনো সমস্যা না হয়। তো আশা করছি থাম্বনেল নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। থাম্বনেলটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার আইডিয়া, আর আপনি আপনার কন্টেন্টের সাথে সিমিলার কন্টেন্ট বা সিমিলার ইমেজ কত ভালো ফুটেজ ম্যাচ করে রেডি করেছেন। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা সবাই একটু প্র্যাকটিস করবো বাসায় বেশি বেশি, হ্যাঁ। মানে আপনাদের এখন প্র্যাকটিস যখন করবেন তখন প্রবলেমগুলো উঠে আসবে, প্রশ্ন আমাকে করতে পারবেন। যখন প্র্যাকটিস শুরু করবেন, দেখা তো কোর্স যখন শেষ হয়ে যাবে, তখন চাইলে আর প্রশ্ন তখন করা হয়ে উঠবে না। আর সবাই শর্টস মেক করার একটু টেন্ডেন্সি রাখেন, কারণ আমরা হচ্ছে শর্টস ভিডিও যদি মেক করি, শর্টস ইউটিউব নিজে থেকে প্রমোশন করে, শর্টসের জন্য আপাতত থাম্বনেল মেক করার প্রয়োজন হয় না। শর্টস আপনার অটোমেটিক আপনার ভিডিও থেকে একটা বেস্ট পিকচার সে নিয়ে নেয়। হ্যাঁ, আবার আপনি যদি মোবাইল ব্যবহার করেন, মোবাইলে দিয়ে আপলোড করেন, সেই ক্ষেত্রে শর্টসের জন্য থাম্বনেল ব্যবহার করতে পারেন, থাম্বনেলের সুযোগ থাকে। একটা ভিডিওর যে কোনো একটা জায়গাতে ফ্রেমিংয়ে আপনি করতে পারেন, সেটা একবারই দেয় যখন আপনি মোবাইলে আপলোড করবেন তখন। পিসির জন্য তাইলে সে এখন পর্যন্ত দেয় না। পিসিতে এডিট করে মোবাইলে নিয়ে আপলোড করলে তো নিজে নিজে পিসিতে থাম্বনেল এডিট ঠিক করে হয়ে যাবে। মোবাইলে আপলোড করতে পারেন, রাইট। যদি এটা, আর সেক্ষেত্রে আবার ওদের ট্যাগ টাইটেল লেখার একটু ঝামেলা হয়। তো যেটা করা যেতে পারে, কয়েকবার খাটাখাটনি করতে পারে, আপনি আগে পিসিতে এডিট করলেন, পরে মোবাইলে আপলোড করলেন, মোবাইলে আপলোড করার পরে হুম। আনলিস্টেড করে রেখে দিলেন, দিয়ে যখন দেখবেন যে আপনার থাম্বনেল নিয়ে নিয়েছে, তখন আবার কম্পিউটারে এসে ট্যাগ টাইটেলগুলো সুন্দরভাবে লিখে দিলেন। বেশি খাটতে হবে আর কি হুম, থাম্বনেলের বুঝতে জন্য। পারছি। ভাইয়া, জি।
বা বলেন। শর্টস ভিডিওতেও কি এরকম ট্যাগ টাইটেল এগুলো লাগে? হ্যাঁ হ্যাঁ, শর্টস ভিডিওর জন্য ভিডিও মানেই হচ্ছে আপনার ট্যাগ লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে। এখন শর্টস হোক আর লং হোক, র্যাঙ্কিংয়ে ওঠানোর জন্য, এসিও ফ্যাক্টরের জন্য। তো শর্টস কেন? শর্টসে হচ্ছে আপনার ইউটিউব খুব দ্রুত হচ্ছে আপনার এখন র্যাঙ্ক দেয়, অটোমেটিক্যালি আপনাকে গ্রো করার একটা সুযোগ করে দেয় শর্টসের জন্য। খুব দ্রুত আপনি সাবস্ক্রাইবার গ্রো করতে পারবেন। লংয়ে এই জিনিসটা খুব কম হয়, লং ভিডিওতে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর দেখে বুঝে তারপর আস্তে আস্তে আসে। তো এই জন্য শর্টস মেক করার কথাগুলো বলছি যে আপনারা এখন শর্টসগুলোতে একটু বেশি ফোকাস করবেন, খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। একটা চ্যানেলে শর্টস লং ইয়ে দুটো আপলোড করা যায়। ফিল্মোরাতে দেখলাম অটো শর্টস ক্রিয়েটে একটা অপশন আছে, তো এটা ইউজ করা কি ঠিক হবে কিনা? অটো শর্টস তো আপনার ক্যাপকাটেও আছে, ক্যাপকাট আর ফিল্মোরার মধ্যে এখন খুব একটা বেশি পার্থক্য নাই, বরঞ্চ ক্যাপকাটের ফিল্মোরার থেকে ক্যাপকাটের কিছু জিনিস বেশি আছে। ক্যাপকাটে তো ম্যাক্সিমাম দেখলাম যে আপডেটের প্রো করে দিছে, ফ্রি হ্যাঁ জিনিস কম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের স্টার্টিংয়ের জন্য, আমরা যদি স্টার্টিং করার জন্য আমাদের ইউটিউবটাকে শুরু করার জন্য যা আছে আর কি ক্যাপকাটে, এটা আমাদের জন্য যথেষ্ট। আর যতই আপনি অটোমেটেড আপনি ক্যাপকাট পেয়ে যান ইয়া ফিল্মোরা করে দেখ না কেন, অটোমেটেড জিনিসটা ভালো, আবার একদিক থেকে ভালো না, মানে আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটা হবে না। হুম। শর্টসের মেন বুঝতে জিনিসটা পারছি। থাকে হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন যেহেতু আপনাকে অটোমেটিক্যালি গুগল আপনাকে ভিউ করে দিবে, দেখা যাচ্ছে যে আপনি যদি ম্যানুয়ালি এডিট করলে যতটুকু গুছিয়ে শর্টস রেডি করতে পারবেন, অটোতে সেই সুযোগটা আপনি পাচ্ছেন না। সে অটোমেটিক্যালি আপনাকে জেনারেট করে দিচ্ছে যেটা আপনার থাকলো শর্টস যেমন করেন। তো সেখানে যদি আপনি আরেকটু এফোর্ট দেন, যেহেতু শুরুতে আমাদের স্ট্রাগলটা সব থেকে বেশি, শুরুতে আমাদের চ্যানেলটা কেউ দেখে না, কেউ জানে না যে আমাদের একটা চ্যানেল রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি শর্টস মেক করি, খুব দ্রুত সাবস্ক্রাইবারের কাছে পৌঁছায়, সাবস্ক্রাইবার গ্রো হয় খুবই দ্রুত। ভাই আমাদের, আরেকটা জি, ভাইয়া, সাপোজ আমি 3 মাসের মধ্যে আমি মাইলস্টোনটা কমপ্লিট করতে পারলাম না, যেমন 10 মিলিয়ন ভিউজ ই ই করতে পারলাম না, তাহলে আমার কি ওই চ্যানেল শেষ? না না না, তার এটা ইউটিউব, এটা ফেসবুকে হয়। হ্যাঁ, ফেসবুকে এই সমস্যাটা খুব বেশি হয়। আপনার ইউটিউবটা ওইরকমভাবে দেখেন, আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস ধরলেন, আপনি পারলেন না তো জানুয়ারি বাদ দেন, তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। পারলেন না, আবার তখন আপনার ফেব্রুয়ারি বাদ দেন, মার্চ এপ্রিল মে, পরবর্তী মাস আবার কাউন্ট হয়ে যাবে সাথে 1 মাস করে। না মানে ভাইয়া, ওই আমার তিন একটা মাস আমি ই করে কাউন্ট করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, পারবেন। মানে দেখা গেল যে আমি প্রথম কয়েক মাস থেকে আমি ই করলাম না, আমি প্রথম কয়েক মাস ভিডিওর কোয়ালিটি, তারপরে একটু রিচ এগুলোর দিকে ফোকাস করলাম, তারপরে আর কি এইটার দিকে ফোকাস করলাম, তাহলে কি এরকম হবে? আপনি যখনই করেন সমস্যা হবে না, পারবেন। আপনার আচ্ছা, ইউটিউব এই ভাইয়া 1 বছর আমার সময় দেয় আপনাকে, আর হচ্ছে শর্টসের জন্য দেওয়া হচ্ছে 3 মাস। এই 3 মাস বলতে এই না যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এরকম না। হয়তো আপনি ধরেন জানুয়ারি থেকে ধরেন কাউন্টিংয়ের জন্য সুবিধা হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি পারলাম না, আমার হলো না, তো জানুয়ারিটাকে বাদ দিব, তাহলে তো আরও আমার হাতে মার্চের পরে এপ্রিল অ্যাড হলো, তাই না? ফেব্রুয়ারি, এক্ষেত্রে আমি মানে কিভাবে বাদ জানুয়ারি যে দেবো? জানুয়ারি যে বাদ দিলেন না, তাহলে জানুয়ারির ভিউ গুলা কি আপনার বাদ হয়ে যাবে? ফেব্রুয়ারি না, থেকে কাউন্ট হবে আবার? জানুয়ারির না, ভিউটা ভিউটা বাদ হবে না, ভিউটা ওরকম থেকে যাবে, আপনার ইউটিউবে চ্যানেলে থাকবে। কিন্তু ইউটিউব আপনাকে একটা রুলস বেঁধে দিয়েছে, যদি আপনি শর্টস নিয়ে কাজ করেন, শর্টস নিয়ে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারেন, তাহলে 3 মাসের মধ্যে আপনাকে 10 মিলিয়ন ভিউ দিতে হবে। তো এই যে 3 মাস কাউন্ট করবে কোথা থেকে, সেটার কথা বলছি। তো যদি ধরেন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে না পারি, তাহলে ফেব্রুয়ারি থেকে কাউন্ট করা শুরু করব, এই লাস্ট 3 মান্থ। বুঝতে মানে পারছি। এটা কি আমার উপর ডিপেন্ড করে যে আমি কোন 3 মাস ই করবো আর কি, এরকম কিছু? না, আপনার শুরু থেকে ধরুন আপনি আজকে একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা আজকেই হচ্ছে আপনার একটা ভিডিওতে 10 মিলিয়ন ভিউ হয়েছে, স্বাভাবিক হতে পারে, ভাইরাল হয়েছে একটাতেই, আপনি একটাতে মোটিভেশন পেয়ে যাবেন। আবার কাজ করে যাচ্ছেন, হয়নি হয়নি হয়নি, দেখা যাচ্ছে 2 মাস 25 দিন পার হয়ে গেছে, তখন একটা ভিডিও চট করে ভাইরাল হয়ে গেছে, তখন আপনি ইনএলিজিবল হয়ে গেলেন। মানে যখনই হবে আর কি 3 মাসের মধ্যে, তখন আপনাকে ইউটিউব বললে কন্টিনিউ কাজ করার জন্য। লং ভিডিওর ক্ষেত্রে কি হয়? লং ভিডিওর জন্য আপনাকে 1 বছর সময় দেওয়া হয়, 1 বছরের মধ্যে হচ্ছে আপনার 3000 ওয়াচিং আওয়ার কমপ্লিট করতে হবে।
তার জন্য এখন কি 3000 করছে নাকি? এখন 3000 করে দিয়েছে, জি জি। বাহ, আলহামদুলিল্লাহ, কমছে 1000। সাবস্ক্রাইবারও কমায় দিছে, আগে সাবস্ক্রাইবার ছিল হচ্ছে আপনার 4000, 1000, এখন 500 সাবস্ক্রাইবার হলেই হবে। তাইলে তো 3 মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি প্রতিদিন 2টা করে শর্টস আপলোড করেন, প্রতিদিন 2টা করে শর্টস, তাহলে 2 মাসে আপনাদের দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 30 × 60টা, এর মধ্যে আপনাদের 10 মিলিয়ন ভিউ এবং হয়ে যাওয়ার কথা। শর্টস আপলোড করা শর্টস কষ্ট। শর্টস এখন আপলোড করতে কষ্ট হয়। অবস্থায় কি ভাই এটা সম্ভব কষ্ট হবে? কষ্ট বলতে কি, প্রচুর টাইম লাগে। আমি তো প্র্যাকটিস পারপাস আমি ফেসবুকে একটা পেজ খুলছি। হ্যাঁ, পেজ খুলে ওইখানে আর কি আমি আবার পাখি পালার একটু অভ্যাস আছে, জি জি। ওইটা নিয়ে কয়েকটা শর্টস বানাইছি। তো 2 মিনিট একটা শর্টস বানাইতে অনেক টাইম লেগে যায়। ফেসবুকের হিসাবটা আলাদা ভাই, মানে ফেসবুকে এত বেশি রিচ আপনাকে দিবে, মানে ফেসবুক খুব বেশি রিচ দেওয়ার কারণে ফেসবুকে সুযোগটা বা ছাড় খুব কম দেয়, যেটা আপনি ইউটিউবে পাচ্ছেন। আপনি বুঝতে পারছি। ফেসবুকে রিলস নিয়ে পরে কাজ করেন, আগে হচ্ছে ইউটিউব নিয়ে শুরু করেন, তাহলে কনফিডেন্ট পাবেন। যখন দেখবেন যে একটা আপনার ইউটিউব মনিটাইজেশন হয়ে গেছে, আপনার আর্নিংটা স্টার্ট হয়েছে, তখন নিজের মধ্যেই কনফিডেন্ট আসবে, তখন আপনি ইউটিউবে বা ফেসবুকে শুরু করতে পারেন। ফেসবুকের একটা হ্যাঁ, স্ট্র্যাটেজি আছে ফেসবুকে কাজ করার। ফেসবুকে বুঝতে যখন পারছি, আপনার মানে ভাইরাল কিছু ফেসবুকে জিনিস থাকবে আর কি, ওইগুলো নিয়ে বেশি কাজ করতে হয়। না, আমি যেটা করছি ওইটা তো আমার ওরকম কোনো পারপোজ নাই, জাস্ট আপনি প্র্যাকটিস পারপোজ আচ্ছা আচ্ছা। বা আমরা একটা। আসবো, ফেসবুকের একটা সেলস ফানেল একটা তৈরি করব, একটা পুরো একটা প্ল্যানে আপনাকে দেখাবো, যে আপনি ওই প্ল্যানটা যদি সাকসেস করতে পারেন, তাহলে ফেসবুক নিয়ে আপনাদের কোনো টেনশন হবে না। আচ্ছা ভাই, আমার ভাই আর একটা মানে ফেসবুক নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে ওই যে পেজে যে আমি যদি অন্যজনের পেজে কমেন্ট করি না, হ্যাঁ, কমেন্টের পাশে একটা মানে ফলো ফলো একটা লেখা আসে, বাট ওইটা চালু করে কিভাবে? আপনি যার পেজে কমেন্ট করছেন তার পেজে জি জি, অনেকে দেখি দেখে গেলো কমেন্ট অনেক করছে হচ্ছে আপনার কিন্তু। যে সেটিংস থেকে আপনার ফলো বাটনটাকে অন করে রাখে, ফ্রেন্ড অফ করে রাখে, ওটা অন অফ আচ্ছা, করা যায় এরকম ভাবে ভাইয়া আর একটা বাটনটা। কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন ভাই। ভাইয়া ভাইয়া এই যে এইটা মানে ইউটিউবে যায় স্পেসিফিক কোনো মানে ইউটিউব লাইব্রেরিতে যায় স্পেসিফিক কোনো গান সার্চ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না। একটু দেখান ভাইয়া, মানে আমি ওই এরকম ট্রাই করছিলাম, আমি ওই করতে পারিনি আর কি। আপনি ইউটিউবে লগ ইন করার পরে চলে আসবেন ক্রিয়েটর স্টুডিওতে, আসার পরে আসবেন হচ্ছে অডিও লাইব্রেরিতে, এখানে এসে আপনি সার্চ করবেন, এই যে সার্চ বক্সে কি ধরনের ধরুন গান দরকার। ইসলামিক লিখে সার্চ দিলে তো আসে না, বাই চান্স আমি ইসলামিক একটা গান নিব, আসে না। ইসলামিক গান তো আসে না, ইসলামিক মিউজিক হয়, মিউজিক, ওই জন্য যাই হোক। আসেনি আপনার। অ্যারাবিক আসবে, অ্যারাবিক আরবিক হয় না, এ আর এল। আচ্ছা, আরেকটা ওয়ে আছে যে আপনাদের ইসলামিক মিউজিক যদি দরকার হয়, দাঁড়ান এখানে কিছু চ্যানেল দেখেছিলাম আমি কপিরাইট ফ্রি, ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে আসার পরে আপনি ফিল্টার থেকে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটস করে দিবেন। হ্যাঁ, এই যে এই মিউজিকগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সবাই অনেকেই দেখে ব্যবহার করে এটা, এই মিউজিকটা, এইগুলা। আচ্ছা, এরকম কি প্রত্যেকটা গান দেখা গেল যে আমি যে কোনো একটা গানের ওগুলা কি বলেন ফ্রি বলেন। আসবে? যে ভাই বলতেছিলাম কি যে আমি যে কোনো একটা গান দেখা গেল যে এর আগে একটা যে চ্যানেল দেখাইছিলেন ওভারঅল শর্টস, ওই চ্যানেলের একটা গান আছে, আচ্ছা, ওই গানে একটু ওই চ্যানেলে একটু ঢুকে দেখবেন, ওইটা একটু চ্যানেল নাম তো ভুলে ভাই গেছি। ওভারঅল ক্রিয়েটিভ শর্ট। কমন নিয়ে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আচ্ছা, মানে একটা একটা করে নিই ভাই, একটা একটা করে নিচ্ছি। আচ্ছা, এই যে অ্যারাবিক লিখে সার্চ করছে, যে এই যে মিউজিকগুলো দেখেন, এগুলো অ্যারাবিক মিউজিক বা অ্যারাবিক সংসে চলে আসছে কিছু।
অ্যারাবিয়ান। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই অ্যারাবিক লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ইউটিউব লাইব্রেরিতে। ভাই কি যেন বললেন? মানে ক্রিয়েটিভ কমনে অনেক চ্যানেলে দেখি যে আপনার ও ক্রিয়েটিভ কমন দিয়ে রাখে, বাট ওর যে সং বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকে ওইটা আবার অন্য ক্রিয়েটিভ কমন চ্যানেল থেকে নেয়া। এই ক্ষেত্রে মানে আবার তার আইডিতে ঢুকলে দেখা যায় যে সে আবার আরেকজন থেকে নিছে, তো আমি ক্রেডিটটা দেবো কাকে? আচ্ছা, এটা একটা মানে মাঝে মধ্যে বিপাকে পড়া লাগে। ধরেন আমি এটাতে ক্রিয়েটিভ কমনের মধ্যে পেয়ে গেলাম এটাকে। এভাবেই ভালোবাসার রঙগুলোকে আপন করে শুরু হোক এক গানে যখন আসবেন তখন দেখবেন যে এখানে এই যে মিউজিকের এইখানকার যে অথর আছে এই হচ্ছে মেন। এখন তো মিউজিক নিলে আপনার এখানে তাদের নাম বা তার মিউজিকের অ্যালবাম চলে আসে, এর এখানে ক্লিক আচ্ছা। করবেন। হুম, যে এই হচ্ছে আপনার মেন আর্টিস্ট যেখানে। তো আপনি যে ক্রেডিট দিতে হয় ইনাকে দিবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে লেখা আছে দেখেন সং ক্রেডিট, এই কথাটা কপি করে দিয়ে দিবেন। আর শর্টসের কি আর একটা কথা বলুন ভাইয়া। ওই ওভারঅল শর্টস 111, ওই যে ওই চ্যানেলের আলাদা একটা গান আছে, মানে একটা গান ইউজ করে অনেকগুলো শর্টস চ্যানেলেরই, আমি এটা দেখছি 111। না এইটা না, সম্ভবত তাহলে নামটা ওভারঅল 1.11 এই টাইপের। ওভারঅল ওয়ান, ওভারঅল দিয়ে সার্চ করলে তো চলে যাবে। এইটা 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 সম্ভবত একটু, এটা এটা কথা বলছেন। হ্যাঁ ভাইয়া, এই যে এইটা ওই যে ওভারঅল 111, ওই যে ওইটা, হ্যাঁ একটু ঢুকে দেখেন ওই চ্যানেলের গানগুলা। মাত্র তো কয়েকটা। শর্টসে আচ্ছা, শর্ট স্পিডে আছে। এগুলো কি গান? এগুলার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছিলাম। পিছনে আরেকটু নিচে যান, जिस নিচে যান। तूफान में दुबई के लोग घबरा जाते हैं, उस तूफान में हमारे ভাইয়া এগুলো এগুলো না, এগুলো না, আর কয়েকটা নিচে যাইতে হবে। এগুলো রিসেন্টলি সার্চে ভয়েস ওভার দিয়ে, ওই যে, আচ্ছা আচ্ছা, নিচে যাই। হ্যাঁ একটু নিচে যান। এখানে হ্যাঁ এই যে এইগুলো এগুলো দেখেন, একটু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আছে, এই মিউজিকটাই আর কি আমি বলতে চাইছিলাম। कहते थे लोग जो काबिल नहीं है तू, देंगे वही सलामियां। নিতে পারো আপনি, এই গানও নিতে পারবেন। যেখানে দেখেন তার গানের মিউজিকের যে অরিজিনাল নাম আছে এখানে শো করছে। হতে পারে এই গানটা কপিরাইট ফ্রি আন্ডারে আছে। এটা कहते थे लोग जो আপনি এখান থেকে মোবাইলে যখন আসবেন তখন রিমেক একটা অপশন থাকবে। রিমেক বা যখন আপনি শর্টস আপলোড করতে যান, শর্টস যখন মোবাইলে তৈরি করতে যাবেন আর কি, তখন এই গানগুলো সাজেস্ট করে মোবাইল থেকে, তখন ওইভাবে নিতে পারেন। কিন্তু এগুলোতে মনিটাইজেশন সমস্যা করে দেখেই সে কিন্তু এখন মনিটাইজেশন পাওয়ার জন্য ওই যে ভয়েস ওভার দিচ্ছে। এখনকার কতগুলোতে ভয়েস ওভার আছে, তাই না? हर मोटा हाँ भैया, इंसान अक्सर यही सोचता है कि ऐसा क्या खाऊं जिससे कि पतला हो जाऊं। ध्यान दीजिए, सोच আগে একটা ভালো ভিউ সে জেনারেট করে নিছে, এখন মনিটাইজেশনের জন্য ভয়েসগুলোকে দিচ্ছে যাতে করে কোনো সমস্যা না হয়। আপনি যখন এই যে শর্টস রেডি করতে চান মোবাইল দিয়ে, দেখবেন যে এরকম গান দেওয়ার অপশান থাকে, শর্টস লাইব্রেরি আছে আর কি, ওইটা ওইখান থেকে দিতে পারেন। कहते थे लोग
একই গান নিচ্ছে সব জায়গাতে। মোবাইলে যান, আপনি মোবাইলে গেলে দেখতে পারবেন। ইউটিউব, এই যে আমি তো পিসিতে আছি, দেখেন উপরে লেখা আছে, দেখেন অ্যাড সং লেখা থাকবে। শর্টস রেকর্ড ফিডে যাওয়ার পরে দেখবেন যে লেখা থাকবে উপরে অ্যাড সং। অ্যাড সঙ্গে ক্লিক করবেন তো দেখবেন যে অনেকগুলো গান চলে আসবে। এই যে অলরেডি আমি চলে আসছি এখানে গানে, মোবাইল থেকে প্লে করবেন। শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে মোবাইলের শর্টস ফিড থেকে আমি আছি এখানে। এইখান থেকে আপনি মোবাইল দিয়ে কাজগুলো করলে অনেকগুলো আপনার গান আছে। এই গানগুলো যেমন টপ ট্রেন্ডিং গান দিচ্ছে এখানে। এগুলো শর্টস কাজ করার জন্য আপনার ইউটিউব দিয়ে দেয় শর্টস ক্যাটাগরিতে। এটা মোবাইলে থাকবে ভাইয়া, মোবাইল থেকে পেয়ে যাবেন। মোবাইলে এটা কিসে ঢুকবো, ইউটিউব স্টুডিও নাকি? হ্যাঁ, মোবাইলে আপনি শর্টস তৈরি করতে পারেন না মোবাইলে? হ্যাঁ, মোবাইলে পারি তো। মোবাইলে যখন আপনি ইউটিউবে লাইব্রেরিতে যাবেন, ইউটিউব যে আপনার নর্মাল ডিফল্ট যে ইউটিউবটা আছে, তো এখানে নিচে দেখবেন যে লেখা আছে প্লাস চিহ্নের মতো দেওয়া আছে। ওই প্লাস চিহ্ন পরে দেখবেন যে লেখা আছে আপনার শর্টস। ওই শর্টস আসার পরে দেখবেন রেকর্ডিং একটা অপশন চলে আছে রেকর্ড করার জন্য। তো আপনি রেকর্ড করবেন না, আপনার রেকর্ড যেটা থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। তার উপরে দেখবেন লেখা আছে অ্যাড মিউজিক, একদম উপরে বাটনের দিকে, বা অ্যাড সাউন্ড লেখা থাকবে। ওই অ্যাড সাউন্ডে ক্লিক করলে তখন আপনি লাইব্রেরিতে চলে যেতে পারবেন। এগুলো হলে কি তাহলে মনিটাইজেশন দিবে এগুলো করলে? শুরুতে এই আপনি sound? ওরকম আগে দিত, কিন্তু এখন হচ্ছে মনিটাইজেশন একটু ঝামেলা করতেছে, রিউজ কন্টেন্ট আকারে কাউন্ট করে। তো আপনি যেটা করতে পারেন এখন, এই যে এরকম করে আপনি কিছু সাবস্ক্রাইবার গেইন করে নেন, আপনি চ্যানেলটা দাঁড়া হয়ে যাক, তারপর হচ্ছে আপনি ভয়েস ওভার দেন, তখন দেখবেন যে ঠিকঠাক মতো পাবেন। ঠিক আছে। তখন কি আমার ওই ভয়েস ওভারের উপরে কি ওই 3 মিলিয়ন পাওয়া লাগবে, নাকি ওই 3 মাসের আগের গুলাও আর কি কাউন্ট হবে? আপনি যদি 3 মাসের মধ্যে? রেগুলার একটা বা দুইটা করে যদি শর্টস আপলোড করেন, তো 1 মাসের মধ্যে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার টার্গেট যেটা আছে 400-500 সাবস্ক্রাইবার হয়ে যাবে 1 মাসের মধ্যে। এটা খুব ইজিলি মেক করা যায়। তারপরে হচ্ছে আপনি যখন দেখবেন যে সাবস্ক্রাইবার হয়েছে, বা আপনার চ্যানেল যখন গ্রো হচ্ছে, তখন আপনি ভয়েস ওভার দেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন আপনার কাজগুলো করার দরকার। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর আপনাদের আগামীর যে এক্সামটা নিয়ে আপনাদেরকে নিব, সেই এক্সামটা হচ্ছে কিসের উপর নেওয়া হবে বলেন? থাম্বনেলের উপরে নেওয়া হোক, হ্যাঁ? যেহেতু আপনাদের ক্লাস টেস্ট, সবাই হচ্ছে আপনারা আপনাদের যে নিশ আছে সেই নিশ এর উপর ডিপেন্ড করে 3টা করে থাম্বনেল মেক করবেন সবাই। এটা এক্সাম আকারে থাকলো, হ্যাঁ? আপনারা যেটা আপনাদের অ্যাসাইনমেন্টটা থাকছে, সেই অ্যাসাইনমেন্টটা ওইরকমভাবেই আপলোড করবেন, কাউন্ট হবে ওটা এক্সাম আকারে, ফার্স্ট টার্ম এক্সাম আকারে কাউন্ট হবে। সহজ একটা এক্সাম দিয়ে দিলাম ফটোশপ দিয়ে। এটা আপ- জি, ফটোশপে? ফটোশপ দিয়ে আপনি 3টা থাম্বনেল রেডি করবেন আপনি যে ধরনের ভিডিও মেক করছেন তার উপরে। আচ্ছা। যতটা ভালো কাজ করবেন তত বেশি মার্ক পাবেন ইনশাল্লাহ। ক্লিয়ার সবাই বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আগামী ভাইয়া, ক্লাসে। অ্যাটেন্ডেন্স ও আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি না? জি, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ টাইটেল মেকিং এর দিকে চলে যাব, যে কীভাবে টাইটেলগুলোকে মেক করতে হয়। সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? জি, দেখতে পাচ্ছি। ভাইয়া। আহ, 2 নাম্বার থেকে শুরু করি, আছেন? নাই, 2 নাম্বার না, 3।
4 5 জি আছে। 6 জি ভাই আছি। 7 ইয়েস ভাইয়া। 8 আছে ভাইয়া। 9 10 11 12 আছি ভাই। 13 14 15 ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে।